আমরণ প্রেম তৃষ্ণা। তানহা ইসলাম বৈশাখী। সূচনা পর্ব। বাসর করবি? অনেক শখ বাসর করার। নাচতে নাচতে বিয়ে করেছিলি না? এবার দেখাবো তোকে বিয়ের মজা। প্রতিটা পদে পদে টের পাবি ইউভান পার্থ চৌধুরী কি জিনিস। আই সোয়ার আই এম গোয়িং টু মেক ইউর লাইফ হেল। পার্থর স্বর তীব্র থেকে তীব্রতর হতে থাকে। সে এক প্রকার চিৎকার করে উঠছে তার সামনে খাটে বসে থাকা মেয়েটির উপর। বাসর ঘরে সাজানো ফুল রাগে ক্ষোভে ছিঁড়ে টু করো করে ফেলছে সব। কিন্তু খাটের উপর লাল টুকটুকে বউ সেজে বসে থাকা পুষ্প নামক মেয়েটির কোন নড়চড় দেখা যাচ্ছে না। সে জানতো এমন কিছুই হবে। তাই তার কোন প্রতিক্রিয়া নেই। পার্থ উন্মাদের মতো সব ফুল ছিঁড়ে ছুঁড়ে ফেলছে ফ্লোরে। পুষ্প একইভাবে বসে আসে। পার্থর দিকে না তাকিয়েই খুবই স্বাভাবিকভাবে বলল, আপনি এমনিতেও আমার জীবন জাহান্নাম করে দিচ্ছেন। আর করতে হবে না। আমি ইতিমধ্যেই আপনার দেওয়া জাহান্নামে পুড়ে মরছি। আর কত মারতে চান? পার্থ এবার পুষ্পের সামনে এসে তার চোয়াল শক্ত করে চেপে ধরল। ক্ষোভে লাল হয়ে আছে কালো বর্ণের চোখ দুটো। নাকের ডগা ফুলে ফেপে উঠেছে। ঝুটি করা বড় বড় বাবরি মতন চুলগুলো কপাল জুড়ে ছেয়ে আছে অগোছালো ভঙ্গিতে। তীব্র রাগে দাঁতে দাঁত চেপে বলল, হাজারবার মারব। তিলে তিলে শেষ করব তোকে। আমাকে বিয়ে করার ফল হারে হারে টের পাবি তুই। পুষ্প এখনো স্বাভাবিক। পার্থর চোয়াল ধরে রাখা অবস্থায় একটু মুচকি হাসে সে। সে হাসিতে ঠোঁট বিস্মৃত হতে পারে না। পার্থর চোখে চোখ রেখে বলল, আপনি হাজারবার মারলে আমি হাজারবারই মরব। আপনি তিলে তিলে শেষ করলে আমি তিলে তিলেই শেষ হতে রাজি। আমিও একটু দেখি ভালোবাসার মানুষের দেওয়া কষ্টটা কতটা সুখকর হয়। আপনি চাইলে একেবারেও মেরে ফেলতে পারেন মিস্টার ইউভান। তোর এই সো কল্ড ভালোবাসাটা না অন্য কোথাও দেখা। আম নট ইন্টারেস্টেড। বলেই হিংস্র ক্ষুব্ধ থাবাওয়ালা হাতটা ঝটকা দিয়ে ছাড়িয়ে নেয় পার্থ। সে বুঝতে পারছে পুষ্প শক্ত হয়ে গেছে। যে সে শক্ত নয়। এমন শক্ত যাতে এত আঘাত করার পরেও সেখানে ঘা হচ্ছে না। তাকে আর কোন কথা দ্বারা আঘাত করে ছিন্নভিন্ন করা যাচ্ছে না। কিন্তু পার্থ নিজেকেও কোনোমতে শান্ত করতে পারছে না। শুধুমাত্র মায়ের আর্জিতে জোর করে বিয়েটা করেছে সে। নিজের মনের সম্পূর্ণ খেলাফ হয়ে তাকে বিয়ের আসরে বসতে হয়েছে। রুমের এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে উন্মাদের মতো। পুষ্পকে সে কিছুতেই বউ হিসেবে মানবে না, মানতে চায় না। তবে পুষ্প এখনো স্বাভাবিক। এতগুলো কথা আঘাত কোনোটাই যেন তাকে উঠে পারেনি। পার্থ আবারও বলল, বের হ। এক্ষুনি বের হবি রুম থেকে। তোকে আর টলারেট করতে পারছি না। আউট। ভালোবাসার আনলে পুড়ে শক্ত কয়লা হয়ে যাওয়া মেয়েটি ক্রুদ্ধ অক্ষি মেলে চাইল তার দিকে। নিজের অধিকার বজায় রেখে শক্ত কণ্ঠে বলল, এটা এখন আর আপনার একার রুম নেই। এটা আমার আর আপনার রুম। মানে রুমটা আমাদের। আপনার যদি আমাদের রুমে থাকতে মন না চায় বা আপনি থাকতে না চান তাহলে আপনি চলে যেতে পারেন। যাবি তো তুই? এই ঘর থেকে প্লাস আমাদের সবার জীবন থেকে। যদি তাড়িয়ে দিতে পারনে তাহলে দিয়েন। তাড়িয়ে দিলে তো নির্লজ্জের মতো এখানেই চলে আসবি। তাড়িয়ে দেব না। পার্মানেন্ট ব্যবস্থা করব। টলটল করা অক্ষিপট নিয়ে বিদ্রূপ স্বরূপ হাসে পুষ্প। মেঝের দিকে তাকিয়ে বলে, এতটা ঘৃণা? এর থেকেও বেশি? আমার অপরাধ? আমাকে ভালোবাসা, আমাকে বিয়ে করা? পুষ্প হেসে হেসে জবাব দেয়, আগে জানতাম না ভালোবাসা এতটা ঘৃণা জন্ম দেয়। তবে এটা জানা ছিল যে যে ভালোবাসা না চাইতে পাওয়া যায় সেই ভালোবাসার প্রতি কোন মোহ থাকে না। তোর ভালোবাসা চেয়েছে কে? যেখানে তোর ভালোবাসা প্রয়োজন সেখানে ঢাল। আই ডোন্ট নিড ইউর সো কল্ড লাভ। যেদিন চাইলেও পাবেন না সেদিন বুঝবেন ভালোবাসা কাকে বলে। আমার জানা আছে ভালোবাসা কাকে বলে। কখনো চাইব না তোর ভালোবাসা। বুঝিয়েন কিন্তু চৌধুরী সাহেব। ঘৃণা থেকেও কিন্তু প্রেম জন্মায়। কে বলতে পারে হয়তো এমন একদিন আসবে যেদিন আপনি আমার সান্নিধ্য পাওয়ার জন্য আমার মতোই তোড়পাবেন অথচ সেদিন আমাকে পাবেন না। নাও স্টপ দিস ননসেন্স। আই ডোন্ট ওয়ান্ট টু হেয়ার এনিথিং এলস। চুপচাপ বেরিয়ে যা রুম থেকে। আমি ক্লান্ত তোর নাটক দেখে দেখে। পুষ্প তার পাশের জায়গা দেখিয়ে বলল, তো শুয়ে পড়ুন না, জায়গা আছে তো। পার্থর রাগ বাড়ছে। দুহাত শক্ত করে মুঠো করে রাখল রাগ নিয়ন্ত্রণের জন্য। চিবিয়ে চিবিয়ে বলল, তোর কি মনে হয় আমি তোর পাশে ঘুমাবো? হয়তো বের হ, নয়তো সোফায় যা। পুষ্প ঠিক একইভাবে বলল, তো আপনার কি মনে হয় আমি বাংলা সিনেমার নায়িকাদের মতো বলবো চৌধুরী সাহেব আপনি উপরে শুয়ে পড়ুন আমি নিচে শুয়ে পড়ছি? এরকম কিছু আমার কাছে আশা করে থাকলে না সেটা ভুলে যান। কারণ আমি আমার অধিকার কখনোই ছাড়ব না মিস্টার ইউভান চৌধুরী। পুষ্পর এমন প্রতিবাদী রূপ আগে কখনো দেখেনি পার্থ। আগের সেই ভোলাভালা ন্যাকা মেয়েটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এই পুষ্পের মাঝে। আগে কেউ একটা শক্ত কথা বললেই পার্থর কাছে এসে বিচার দিত। এসে কাদো কাদো হয়ে বলতো, পার্থ ভাইও আমাকে এগুলো বলেছে, তুমি কিছু বলো ওদের। এখন আর সেই পুষ্পটা নেই। নতুন রূপে আবিষ্কার করা এক অন্য পুষ্পকে দেখছে যেন।
যার চেহারা এখন বাচ্চাদের মতো লাগে না। গম্ভীর্যতা এসে ভর করেছে বাচ্চা বাচ্চা মুখটিতে। একজন প্রাপ্তবয়স্ক রমণী মনে হচ্ছে তাকে। প্রার্থ আর কথা বাড়ালো না। এই নতুন পুষ্পকেও যত যাই বলুক সে তার মুখের উপর জবাব দেবে এটা বোঝা শেষ তার। তাই কথা না বাড়িয়ে চলে গেল ওয়াশরুমে। ওকে অন্যভাবে সায়েস্তা করতে হবে, এভাবে কিছুই হবে না। প্রার্থ ওয়াশরুমে চলে গেলে পুষ্প কাঁথা মুড়ো দিয়ে বিয়ের শাড়ি গহনা পরা অবস্থায় শুয়ে পড়ে। ভেতর থেকে ভারী একটা শ্বাস বের হয়। নিজেকে ভীষণ অসহায় লাগছে। তার সামনে বড় এক চ্যালেঞ্জ। ভালোবাসার পরিবর্তে ভালোবাসা অর্জন করতে হবে তাকে। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী তো প্রতিটি ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে। তবে এক্ষেত্রে সেটা কেন হচ্ছে না? কেন ভালোবাসার পরিবর্তে শুধু ঘৃণাই পেয়ে যাচ্ছে সে? এই ঘৃণাটুকুকে কি কখনো ভালোবাসায় পরিণত করতে পারবে? এসব ভেবে বুক আরো ভারী হয় তার। চোখের কর্নিশ বেয়ে আপনা আপনি অশ্রুকনারা গড়িয়ে পড়ে। প্রার্থ ওয়াশরুম থেকে বেরিয়েই দেখল বিছানার একপাশে গুটিসুটি হয়ে শুয়ে আছে পুষ্প। ওকে দেখে জলে ঠান্ডা হওয়া মেজাজটা আবার গরম হয়ে ওঠে। হাতে থাকা তোয়ালেটা ছুঁড়ে মারে ফ্লোরে। বেড সাইড টেবিলের উপর থেকে গাড়ির চাবিটা নিয়েই বেরিয়ে পড়ে রুম থেকে। আপাতত উদ্দেশ্য একটু শান্তির খোঁজ করা, যেখানে ও এসব ঝামেলা দুঃখ ভুলে একটু শান্তিতে সময় কাটাতে পারবে। তার যে শান্তি নামক জিনিসটার ভীষণ প্রয়োজন। কিন্তু কোথায় পাবে এই মহামূল্যবান জিনিসটা? জীবনে যত যাই করছে কোন কিছুতেই তার শান্তি নিবন্ধ নেই। উল্টে অশান্তির ঝড় বয়ে চলে মনে। তবে একটা কথা বলা যায়, দেবদাসের মতো তার জীবনেও সুখের একটা ঠিকানা আছে। দুঃখ ভুলানোর একটা জায়গা আছে। আপাতত সেই ঠিকানাটাতেই যাবে সে। নতুন উদীয়মান সূর্য, সাথে কারো জীবনের নতুন পথ চলা। বিয়ের পরের প্রথম ভোর তো প্রতিটা মেয়ের জীবনেই স্পেশাল থাকে। নতুন পরিবারে আসা, নতুন নতুন মানুষদের সাথে পরিচিত হওয়া, তাদের সাথে মিশে যাওয়া সবকিছুই একটা সদ্য বিবাহিত নারীর জন্য খুবই স্পেশাল। তবে পুষ্পর জীবনে বিয়ের এই প্রথম ভোরটা একটু বেশিই স্পেশাল। এই যেমন তাকে তার শ্বশুর বাড়ি নতুন করে দেখতে হবে না, মানুষজনের সাথে নতুন করে পরিচয় করতে হবে না। সবাই তো তার পূর্ব পরিচিত। আপন খালার বাসা, ছোটবেলা থেকেই আসা যাওয়া। আর কত পরিচিত হবে। কিন্তু এই ভোরটা আরো বেশি স্পেশাল হলো তার শূন্য বিছানাটা দেখে। বিয়ের রাতেই বর নেই বউয়ের পাশে। বউকে বাসর ঘরে ছেড়ে বর গিয়েছিল নিজের দুঃখ ভুলতে। এরকমটা কি কারো সাথে হয়? হয় না, তো এজন্যই তো পুষ্পর কাছে বিষয়টা স্পেশাল। কারো সাথে এমন হয় না, শুধু পুষ্পর সাথে হয়। স্পেশাল হবে না? রিক্ত চোখে শূন্য বিছানাটার দিকে তাকিয়ে রইল কিতক্ষণ। এখন আর চোখে জল আসছে না। পুষ্প তো আগে থেকে প্রস্তুত হয়েই এসেছিল। সে তো জানতো এখানে টিকে থাকতে হলে তাকে হাজার হাজার অশ্রুকনা বিসর্জন দিতে হবে। এখন কয়েক ফোঁটা জল না হয় বাঁচিয়েই নিল। নতুন লাল রঙের একটা জামদানি শাড়ি জড়িয়ে রুম থেকে বের হলো পুষ্প। বাড়ির পরিবেশ থমথমে। মনেই হচ্ছে না যে কাল এ বাড়িতে একটা বিয়ে হয়েছে। বাইরের ড্রয়িং রুম পুরো ফাঁকা। এখন ভোর হওয়ায় কেউ ঘুম থেকেই উঠেনি। পুষ্প কোথাও না তাকিয়ে গেল রান্নাঘরের দিকে। আগে আদা দিয়ে 1 কাপ চা করতে হবে। সকালে আদা চা না পেলে তার বড় আম্মুর দিনই শুরু হয় না। তাই আগেই গেল চা বানাতে। ড্রয়িং রুম পেরিয়ে রান্নাঘরে ঢুকতেই দেখতে পেল ভেতরে পুষ্পর দ্বিতীয় শাশুড়িকে। মানে চাচি শাশুড়ি যাকে বলে। প্রার্থর চাচা আহনাফ চৌধুরীর স্ত্রী অহনা বেগম। তিনি চা বানাচ্ছেন। পুষ্প ভেতরে ঢুকে আগে চাচি শাশুড়িকে সালাম দিল। এ বাড়িতে কত আসা যাওয়া ছিল পুষ্পর। চঞ্চল চিত্তে পুরো বাড়ি ঘুরে বেড়াতো আগে। এখন কি আর সেই পুষ্প হয়ে থাকা যাবে? এখন তো বাড়ির বউ। সালাম তো দিতেই হয়। অহনা বেগম পুষ্পকে একপল দেখে সালামের উত্তর নিল। মুখে কোন হাসি নেই। কাপে চা ঢালতে ঢালতে বলল, উঠে পড়েছ তাহলে? আমি আরো ভাবলাম আগেকার মতো তোমাকে 10টার সময় টেনে তুলতে হবে। আগের পুষ্প আর এই পুষ্পের মধ্যে বিস্তর ফারাক আন্টি। আগে ফুল প্রার্থ ভাইয়ের খালাতো বোন ছিল। এখন পুষ্প প্রার্থ ভাইয়ের স্ত্রী। সম্পর্ক বদলে যাওয়ার সাথে সাথে মানুষের আচরণও বদলে যায়। অহনা বেগম গলায় খানিকটা বিরক্তি নিয়ে বলল, হয়েছে বুঝেছি। আগে বলো তোমার স্বামী কোথায়? ও উঠলে ওর কফি দিয়ে আসো। আমি পূর্ণি আপার কাছে যাচ্ছি। চা দিয়ে আসি আপাকে। পুষ্পর হ্যাঁ না উত্তর দেওয়ার আগেই সদর দরজায় কলিং বেলের শব্দ হলো। দুজনেই রান্না ঘর থেকে বাইরে বের হলো। এত সকালে কে আসলো আবার? অহনা বেগম দরজা খুলতে যেতে চাইলে পুষ্প তাকে বাধা দিয়ে নিজে খুলতে গেল। দরজা খুলতেই ওপাশে দাঁড়িয়ে থাকতে দেখল প্রার্থ নামক পাষণ্ড পুরুষটিকে, যে তাকে বিয়ের রাতে একলা ঘরে রেখে কোথাও চলে গেছে। প্রার্থর শরীর টলছে। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এই হয়তো পড়ে যাবে। অহনা বেগম এগিয়ে আসলেন ওদের দিকে। প্রার্থকে বাইরে থেকে আসতে দেখে তিনি ভ্রু কুঁচকে শুধালেন, প্রার্থ তুই রাতে বাড়িতে ছিলি না? কোথায় ছিলি? আবারও সেই বারে গিয়েছিলি? মদ খেয়ে এসেছিস? প্রার্থ কিছু না বলে হাঁটা ধরল ভেতরে যাওয়ার জন্য।
বিধিবাম মাল খেয়ে টাল হয়ে থাকায় পড়ে যেতে নিল। সাথে সাথে পুষ্প এসে তার এক বাহু চেপে ধরল। অহনা বেগম নাক সিকোয়ে তুলে পুষ্পর দিকে তাকিয়ে বলল, ও রাতে বাড়িতে ছিল না? তুমি থাকতে ও বাড়ির বাহিরে কেন থাকলো? তুমি তো স্ত্রী এখন প্রার্থর, তাহলে মদের ওখানে যাওয়া থেকে আটকাতে পারলে না কেন স্বামীকে? পুষ্পর নির্লিপ্ততা জবাব, স্ত্রী হিসেবে মানলে তো আটকাবো তাকে। আমার মর্যাদাটা উনার কাছে তুচ্ছ। আমি বলা না বলা উনার কাছে একই কথা। পুষ্পর কথার ভেতর যেন কত শত দুঃখ লুকিয়ে। অদ্ভুত এক খামের ভাঁজে খুব সযত্নে লুকিয়ে রেখেছে সেই দুঃখগুলো। পুষ্পর চেহারার দিকে তাকিয়ে আর কিছু বলতে পারলেন না অহনা বেগম। শুধু আদেশ দিলেন, ঘরে নিয়ে যাও ওকে। আমি টক গুলিয়ে আনছি, খাইয়ে দিও। আজ তোমাকে রান্না করতে হবে না। পুষ্প প্রার্থকে ধরে ধরে সিঁড়ি বেয়ে নিজেদের রুমের সামনে নিয়ে গেল। আচমকা প্রার্থ পুষ্পকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। টলতে টলতে বলে, চন্দ্রমুখী হতে এসেছিস? দেবদাসের জন্য চন্দ্রমুখী হতে চাস? ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ায় মেয়েটা কিছুটা পিছিয়ে গেল, কিন্তু আবারও এসে প্রার্থকে ধরল। চোখ মুখ শক্ত রেখে শক্ত কণ্ঠে জবাব দিল, আপনি কোনো দেবদাস নন যে আমি চন্দ্রমুখী হতে যাব। আপনি প্রার্থ, আমি পুষ্প। পরপর খানিকটা নিভু নিভু কণ্ঠে অস্পষ্ট স্বরে বলল, আমি তো আপনার ফুল হতে চাই প্রার্থ ভাই। আমাকে আগের মতো ফুল করে নিন না। প্রার্থ ওকে আবার সরিয়ে দিল। ধমকের সুরে বলল, ফুল হওয়ার অধিকার নেই তোর। সেই অধিকার হারিয়ে ফেলেছিস তুই। আর কখনো ফুল হতে পারবি না। ফুল হওয়ায় কোন যোগ্যতা নেই তোর মাঝে। ততক্ষণে রুমের ভেতরে ঢুকে পড়েছে দুজন। প্রার্থ ধূপ করে অগোছালো হয়ে বিছানায় শুয়ে পড়ল। পুষ্প ওর পা থেকে জুতোটা খুলে দিয়ে পাটা খাটের উপরে তুলে দিল। প্রার্থ আর কিছুই বলতে পারবে না। সে বেহুশ। পুষ্প কিছুক্ষণ তার শ্যামবর্ণের সুন্দর স্নিগ্ধ মুখটার দিকে তাকিয়ে রইল নির্বিশেষ। চোখ থেকে বেয়ে পড়ল এক ফোঁটা নোনা জল। প্রার্থর শিয়েরের পাশে বসল আলগোছে। কপাল জুড়ে ছড়িয়ে থাকা বড় বড় চুলগুলোকে নিজের হাতে পিছনে ঠেলে দিল। অমন মায়াভরা কৃষ্ণবর্ণের ছেলেটার দিকে অপলক তাকিয়ে রইল কিক্ষণ। সারারাত জাগার ফলে চোখ দুটো ফোলা ফোলা হয়ে আছে। চোখের পাপড়িগুলো কি সুন্দর হয়ে লেপ্টে আছে চোখটায়। শ্যামবর্ণের মানুষের ভ্রু আর চোখগুলো মনে হয় একটু বেশিই সুন্দর হয়। যেমন প্রার্থর চোখের দিকে তাকালে তাকিয়েই থাকতে ইচ্ছে হয়। চোখের সৌন্দর্যই হয়তো মানুষের সর্বনাশ ডেকে আনে। ঘুমন্ত প্রার্থর দিকে মুগ্ধের ন্যায় চেয়ে থেকে কণ্ঠে অসহায়ত্ব নিয়ে বলল, আপনাকে কেন এত ভালোবাসি প্রার্থ ভাই। আপনার সৌন্দর্য দেখে। কিন্তু সবাই তো বলে আপনি শ্যামবর্ণের। আপনার পাশে নাকি আমার মতো ফর্সা মেয়েদের মানায় না। তাহলে কেন আমার আপনাকেই চাই? আপনি রকস্টার বলে। কিন্তু আমার তো রকস্টার প্রার্থ ভাই পছন্দ নয়। আমি তো আপনার গায়ক হওয়ার আগে থেকেই আপনাকে ভালোবাসি। বিশ্বাস করুন, আমি আমার অবাধ্য মনটাকে হাজারবার বুঝিয়েছি যে প্রার্থ ভাই তোর কখনো হবে না। মরীচিকার পিছনে ছুটিস না। শেষে ধোকা ছাড়া কিচ্ছু পাবি না। তবুও পাষাণ মনটা শুধু আপনার প্রেমতৃষ্ণায় কেন ভুগে? যখনই সরে আসতে চাই তখনই মন বলে উঠে তুই পারবি পুষ্প, পাষাণ পুরুষটার বুকে একদিন তোর নাম ঠিকই লিখতে পারবি। তখন আমার সকল আত্মসম্মান ভুলে গিয়ে আপনাকে পাওয়ায় তৃষ্ণায় ছুটে চলি। এতটা বেহা কেন করলেন আমাকে? সকালের সকল নাস্তা পুষ্প একা হাতে করেছে। অহনা বেগম বারণ করেছিল রান্না করতে। তবুও নিজ উদ্যোগে সবটুকু করা। এখন তো আর এটা খালার বাড়ি নয়, এখন এটা শ্বশুর বাড়ি। এখন কি আর কাজ না করে থাকা যায়? রান্নাবান্না শেষ করে সব খাবার টেবিলে এনে সাজাচ্ছে। এতক্ষণে বাড়ির সকলেই উঠে গেছেন ঘুম থেকে। চৌধুরী বাড়ির সদস্য সংখ্যা মোট 6 জন। আজ থেকে পুষ্প যোগ হয়ে হলো 7 জন। প্রার্থর বাবা ইউসুফ চৌধুরী বেঁচে নেই। কয়েক বছর আগে অসুস্থতায় মারা গিয়েছেন। মা আছেন পূর্ণিমা বেগম। প্রার্থর চাচা একজনই আছেন, তিনি আশরাফ চৌধুরী। তার স্ত্রী অহনা বেগম। তাদের দুজন ছেলে। বড় ছেলে আয়ান অন্ত চৌধুরী, যে এবার অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ছোট ছেলে রায়ান প্রান্ত চৌধুরী, এবার ক্লাস 6-এ পড়ছে। এই নিয়েই চৌধুরী পরিবার। আর তাতে কাল থেকে যুক্ত হয়েছে প্রাপ্তি এহসানা পুষ্প। প্রার্থদের বাড়িটা ভীষণ সুন্দর। ডুপ্লেক্স বাড়ি। সদর দরজা থেকে ভেতরে ঢুকলেই দেখা যাবে বিশাল সুন্দর ড্রয়িং রুম। নিচ থেকে উপরের করিডোর দেখা যায়। উপর থেকে করিডোরের কাছে এলেও নিচের সব দেখা যায়। লম্বা একটা সিঁড়ি পা ফেলে চলে গেছে সোজা উপরে। সিঁড়িটা একদম মাঝ বরাবর। কাল পুষ্পের বোন প্রিয়াও এসেছে পুষ্পের সাথে। সে মাত্র ঘুম থেকে উঠেছে। চোখ কচলাতে কচলাতে নামছে সিঁড়ি দিয়ে। চোখে এখনো ঘুমু ঘুমু ভাব। পরনে একটা টপস আর প্লাজো। বেনি করা চুলগুলো উস্কোখুস্কো হয়ে কপালে এবং পিঠ জুড়ে লুটোপুটি খাচ্ছে। অন্যমনস্ক হয়ে টালমাটাল পায়ে সিঁড়ি নামতে গিয়ে আচমকা এক পা পিছলে যায়। চোখ দুটো খিচে বন্ধ করে ফেলে ঝটপট। এই বুঝি গেল পড়ে। কিন্তু না, সে আর পড়ল না। তবে বেশ অনেকটাই ঝুঁকে আছে নিচের দিকে। পেছনে থেকে কেউ একজন তার পিঠের কাছের ঢিলাঢালা টপসা করে ধরেছে।
লোকটা ওইভাবে ধরেই টানল প্রিয়াকে। মেয়েটা বুকে হাত রেখে হাফ ছাড়ল। ওভাবে মাথাটা পেছনে ঘুরিয়ে দেখে অন্ত বোকা বোকা চোখে তাকিয়ে আছে তার দিকে। পিছনে জামার ওখানটায় এখনো আকরে ধরে রেখেছে। প্রিয়া ওকে দেখে চোখ মুখ কুঁচকে তাতে বিরক্তি প্রকাশ করে বলল, আর কত ধরে রাখবে? পড়ে যাইনি আমি। ছাড়ো অন্ধের বাচ্চা। অন্ত হৃদয়ের মাঝে গোটা কতক ভাঁজ ফেলে বলল, না ধরলে তো ঠিকই পড়ে যেতি। ধরেছি বলেই তো পড়ে যাসনি। আর তোকে না বলেছি অন্ধ বলবি না আমাকে। আমি অন্ধ নই। শুধু শুধু চশমা ছাড়া কিছুই দেখতে পারো না। এটাকে অন্ধই বলে? তোমার নাম অন্ত, তুমি অন্ধ। থাপ্পড় দিব আবার এরকম নামে ডাকলে। সাহস থাকলে দিয়ে দেখাও। প্রতিবারই তো হুমকি ধামকি দাও, তবুও তো অন্ধ ডাকি। কি করবে তুমি? প্রিয়া, লাস্ট চান্স দিচ্ছি। অন্ধ ডাকবি না। আমি অন্ত। আমি ডাকবই। পারলে আটকে দেখা অন্ধের বাচ্চা। অন্ত ভ্রু উঁচু করে বলে, আবার তুই বলছিস? কি করছিস ওখানে দুজন? আবার ঝগড়া করছিস? পুষ্পর কথায় ঝগড়া থামিয়ে তার দিকে তাকালো দুজন। শাড়িতে তাকে পাকা গিন্নি লাগছে। আঁচলটাকে পেঁচিয়ে কোমরে এনে গুজেছে। পেছনে খোপা করা চুল। সামনে থেকে ছোট ছোট চুলগুলো কপালে এসে পড়েছে। ঘামে ভিজে যাওয়া ধবধবে সাদা কপালটায় চুলগুলো লেপ্টে আছে। দেখে মনে হচ্ছে বাড়ির একমাত্র বউ বাড়ির সকল কাজকর্ম নিজে একা হাতে সামলাচ্ছে। পুষ্প দুজনকে চুপ দেখে আবারও বলল, কি? আবার ঝগড়া করছিস সাত সকালে দুজনে? প্রিয়া ঠোঁট উল্টে নাটক করার মতো বলল, বুবু দেখো তোমার ভাই মানে দেবর আমাকে ফেলটু ফেলটু বলে খেপাচ্ছে। অন্তু অবাক হয়ে বলল, মিথ্যে কেন বলছিস? এখন তোকে একবারও ফেলটু বলিনি। উল্টে তুই আমাকে অন্ধ বলছিস। পুষ্প আপু, তুমি তো জানোই তোমার বোন কেমন। ওকে কিছু বলো। সারাদিন আমার পিছনেই কেন লেগে থাকে ও? প্রিয়া ওর কথায় যেন খামচে ধরল ওকে। ধারালো চোখে তাকিয়ে ফ্যাসফ্যাস করে বলল, তুমি আমার পেছনে লেগে থাকো, আমি না। আমার থেকে দূরে থাকবে অন্ধরের বাচ্চা। পুষ্প সিঁড়ির নিচে দাঁড়িয়ে ধমকে উঠল, থামো প্রিয়। আমি জানি তুই কেমন। সারাটা দিন অন্তর সাথে ঝগড়া কেন করিস? ও তো তোকে কখনো বিরক্ত করে না। প্রিয়া নাক ফুলিয়ে বলল, এখন তো তুমি তোমার দেবরের পক্ষেই থাকবে। আমি আর কি তোমার কাছে? ও শুধু দেবর নয়, ও ছোট ভাই আমার। আমি জানি আমার ভাই কেমন। এও জানি যে আমার বোন কেমন। এখন কথা বাদ দিয়ে খেতে আয়। খাবার টেবিলে সাজিয়ে বসে আছি। কারো খবর নেই। অন্ত উপরে দাঁড়িয়েই বলল, তুমি রান্না করেছ পুষ্প আপু? হুম, আজকে সবগুলো আমিই করেছি। আয় খেতে বস। প্রিয়া উৎসুক হয়ে গোল গোল চোখে বোনের দিকে তাকিয়ে খুশি মনে বলল, সবগুলো তুমিই করেছ বুবু? এত ভালো কি করে হলে? বুঝেছি, প্রার্থ ভাইয়ের জন্য করেছ এগুলো, তাই না? সব ভাইয়ের পছন্দের খাবার রেঁধেছ, আমি শিওর। প্রার্থর কথা শুনে মুখটা ঘোর অমানিসায় ছেয়ে গেল পুষ্পর। তবুও মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, আগে চল তো টেবিলে। সবার খিদে লেগেছে, খেতে দিতে হবে। দুজনকে সাথে নিয়ে গেল ডাইনিংয়ের কাছে। সেখানে প্রান্ত, অহনা বেগম এবং পূর্ণিমা বেগম বসেছিলেন। প্রিয়া বাচ্চাদের মতো ছুটতে ছুটতে গেল পূর্ণিমা বেগমের কাছে। গিয়ে পেছনে থেকে গলা জড়িয়ে ধরে বলল, গুড মর্নিং বড় আম্মু। অসুস্থ রুগ্ন প্রৌঢ়া মেয়ের গালে হাত রেখে বলল, গুড মর্নিং আম্মা যান। এত লেট করে কেউ উঠে খেতে বস। প্রিয়া তার গলা গেছে উঠে দাঁড়াতেই চোখ পড়ল অহনা বেগমের দিকে। তিনি মুখ গম্ভীর করে প্লেটে খাবার তুলছেন। এমনিতেও তিনি সবসময় গম্ভীরই থাকেন। তাকে দেখে প্রিয়া ভদ্রভাবে দাঁড়িয়ে বলল, গুড মর্নিং আন্টি। ভদ্রমহিলা মুখে গম্ভীর্যতা অটুট রেখে শুধু উচ্চারণ করল, মর্নিং। প্রিয়া একটা চেয়ার টেনে বসে পড়ল। সামনে সুন্দর দেখতে গোলুমুলু ছেলেটার দিকে তাকিয়ে বলল, হেই হ্যান্ডসাম, হোয়াটসঅ্যাপ? আমাকে রেখেই খেয়ে যাচ্ছিস? প্রান্ত তখন ব্রেডে জ্যাম মাখিয়ে মুখ পুড়ে খাচ্ছিল। মুখে রুটি থাকায় ফোলা ফোলা গাল দুটো আরো ফুলে ঢোল হয়ে গেছে। ওভাবে চিবুতে চিবুতে বাচ্চা কণ্ঠে বলল, তোমার তো ঘুমই শেষ হয় না। অতক্ষণ কি বসে থাকবো নাকি? আমার খিদে পেয়েছে তাই খাচ্ছি। প্রিয়া আর কিছু বলল না ওকে। সামনে খাবারের সব আইটেম ঘুরে ঘুরে দেখছে। খাবারগুলো দেখে বিস্ময় নিয়ে পুষ্পকে শুধালো, এমা বুবু, তুমি দেখছি চিংড়ি মাছ বানিয়েছ। প্রার্থ ভাইয়ের তো চিংড়িতে অ্যালার্জি। প্রান্ত কথা কেড়ে বলল, ফুল আপু এটা আমার জন্যে রান্না করেছে। প্রিয়া একবার বলতে চাইল, তুই এই ব্রেড খাওয়ার পরে আবার এগুলোও খাবি? কিন্তু বলল না, সামনেই অহনা বেগম বসা। মজা করে কিছু বললে আবার না খেপে যায়। পুষ্প বলল, হ্যাঁ, ওটা ওর জন্য বানিয়েছি। তাছাড়া শুধু প্রার্থ ভাই একা থাকেন না এ বাড়িতে। উনার আর অন্তর জন্য বাদে সবার জন্য বানিয়েছি। তাদের জন্য আলাদা আরও তরকারি আছে। এ বাড়িতে প্রার্থ আর অন্ত দুই ভাই পুরোপুরি একই রকম বলতে গেলে। প্রার্থর গায়ের রং আর অন্তর গায়ের রং একই। শ্যামবর্ণের দুজনেই। এটা অবশ্য বাড়ির কর্তাদের থেকেই পেয়েছে। ইউসুফ এবং আশরাফ সাহেবও এরকম।
তবে এদের চেহারা মাশা আল্লাহ। প্রার্থরও চিংড়িতে অ্যালার্জি, অন্তরও তাই। কিন্তু এদের থেকে সম্পূর্ণ আলাদা হচ্ছে প্রান্ত। ছোট্ট নাদুস ছেলেটা হয়েছে একদম ব্যতিক্রম। মায়ের মতো ধবধবে ফর্সা গায়ের রং, দেখতেও গুলুগুলু। প্রার্থদের থেকে একদমই আলাদা সে। পুষ্প পূর্ণিমা বেগমের প্লেটে খাবার তুলে দিচ্ছিল। তখন তিনি বলে উঠলেন, হ্যাঁ রে পুষ্প, প্রার্থ কোথায়? ও খাবে না? ডাক ওকে। আর অন্তটাই বা কোথায়? ততক্ষণে অন্ত এসে প্রিয়ার পাশের চেয়ারটা দখল করে নিল। হাস্যোজ্জ্বল চেহারায় বলল, এই তো বড় আম্মু এখানে, আমি। বস বাবা, খেয়ে নে। বেলা তো অনেক হলো, প্রার্থটা কোথায় এখন? অহনা বেগম বলতে গেলেন, ও তো সারা রাত বা। মাঝপথে তাকে থামিয়ে দিল পুষ্প। কথা কেড়ে নিয়ে তার মোড় পাল্টে বলল, সারা রাত? প্রার্থ ভাই তো সারা রাত উনার মিউজিক প্র্যাকটিস করেছে। কাল উনাদের কনসার্ট আছে না, এজন্য আর কি রাতভর প্র্যাকটিস করেছে। তাই এখন ঘুমাচ্ছে। এখন ডিস্টার্ব করতে বারণ করেছে। উঠলেই রুমে খাবার দিয়ে আসব। অহনা বেগম দমে গেলেন। বুঝতে পারলেন কি ভুলটা করতে যাচ্ছিল এখন। পূর্ণিমা বেগম এমনিতেই অসুস্থ মানুষ, হার্টের রুগী। ছেলের এমন কথা শুনলে আরও অসুস্থ হয়ে যেতে পারেন। তিনি আর কথা না বাড়িয়ে খাবারে মন দিলেন। কিন্তু পূর্ণিমা বেগম পুষ্পর কথা শুনে কপাল কুঁচকালেন। সন্দিহান গলায় বললেন, বিয়ের রাতে গানের প্র্যাকটিস কে করে? আর ও তো এমনিতেও কনসার্ট হওয়ার আগে এত অনুশীলন করে না। বড় আম্মু, এত কেন ভাবছ? প্রার্থ ভাই বলল উনার নাকি প্র্যাকটিস না করলে গলা বসে যেতে পারে। এজন্যই তো মিউজিক রুমে বসে বসে কত পরিশ্রম করল। অহনা বেগমও কথা পাল্টাতে বলল, আরে পূর্ণি আপা, এত ভেবো না তো। প্রার্থ ক্লান্ত, ঘুমাচ্ছে, ঘুমাক। পরে নাস্তা করে নিবে। তুমি বরং খাওয়া শেষ করে ওষুধ খেয়ে নিও। আমি এখনই বেরিয়ে পড়ব অফিসে। আজ তো শুক্রবার অহনা, আজকে না গেলি অফিসে? না আপা, অনেক কাজ পড়ে আছে অফিসের। তোমার দেবর একা হাতে এত কিছু সামলাতে পারে না, আমাকে যেতেই হবে। পূর্ণিমা বেগম তপ্ত শ্বাস ফেলে বললেন, ঠিক আছে, সাবধানে যাস। অহনা বেগম শোষব্যস্ত হয়ে উঠে বেরিয়ে পড়লেন অফিসের উদ্দেশ্যে। পূর্ণিমা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তোর খালুজানের মৃত্যুর পর থেকেই মেয়েটা অফিসের কাজে যোগ দিয়েছে। মেয়েটা যখন প্রথম এ বাড়িতে আশরাফের বউ হয়ে এলো তখন অনেক চঞ্চল ছিল মেয়েটা। এই অফিসে জয়েন করার পর থেকে অনেকটা গম্ভীর হয়ে গেছে কাজ করতে করতে। ওকেও বা আর কি বলবো, প্রার্থটা তো কোনোমতেই নিজেদের কোম্পানি সামলাবে না। ও তো ওর গানের জগৎ নিয়েই ব্যস্ত। কথাটুকু শেষে আবার ভেতর থেকে বেরিয়ে এলো হতাশার শ্বাস। কথাগুলো শুনে পুষ্প যেন কোন ভাবনায় চলে গেল। এদিকে প্রিয়া ওত পেতে বসেছিল কখন অহনা বেগম যায় এখান থেকে। এখন তিনি যেতেই চিংড়ির বাটিটা নিয়ে অন্তর পাতে দুটো চিংড়ি মাছ দিয়ে দিল। অন্ত নাক মুখ কুচকে বলল, কি করলি প্রিয়া? তুই জানিস না আমি চিংড়ি খাই না, অ্যালার্জি আছে আমার। জানি বলেই তো দিলাম, এবার খেয়ে নাও তো অন্ধ ভাই। আমি দেখব অ্যালার্জি হলে কেমন দেখায় তোমায়। পুষ্প কঠোর হয়ে বোনকে ধমক দিল। কি হচ্ছে কি প্রিয়, তুই যখন জানিসও খেতে পারবে না ওটা, তাহলে কেন দিলি? সব সময় তোর এই মজা করা চলবে না। বড় হয়েছিস, একটু ম্যাচিওর হওয়ার চেষ্টা কর। প্রিয়া চুপ হয়ে গেল। আজকে পুষ্প মনে হয় অনেক বেশিই রেগে আছে। না হয় মন খারাপ। তাছাড়া সবসময়ই তো প্রিয়া এমন উল্টা পাল্টা কাজ করে। এত তো বকে না তখন, আজ বকছে। মানে কোন কারণ নিশ্চয়ই আছে। প্রার্থ ভাইয়ের সাথে বিয়েটা হয়েই এমন হয়েছে হয়তো। তার বুবু যে প্রার্থ ভাইকে কতটা ভালোবাসে সেটা সে খুব ভালোভাবে জানে। কিন্তু প্রার্থ ভাই মনে মনে এসব ভেবে চুপ হয়ে গেল। পুষ্প খেপেছে দেখে অন্ত বলল, থাক আপু, সমস্যা নেই। ওর তো কাজই এগুলো। আমাকে না জ্বালালে কি আর ওর ভালো লাগে নাকি? তুমি খেতে বসো, আমি এটা পাল্টে নিচ্ছি। পুষ্প ওকে বদলাতে না দিয়ে নিজে থেকে বদলে দিয়ে আরেক প্লেটে খাবার তুলে দিল। আজ থেকে সংসারের এই ছোট ছোট কাজও সে নিজের হাতে করবে। ব্যস্ত রাখার চেষ্টা করবে নিজেকে। নয়তো যত প্রার্থর কাছে যাবে তত কষ্ট ভোগ করতে হবে। বেলা ফুরিয়ে এসেছে প্রায়। সময়টা বিকেলের একটু পরের সময়, অর্থাৎ গধূলি বেলা। একটু পরেই সন্ধ্যার আজান পড়বে। এ সময় চৌধুরী ভিলার কড়া নড়ে উঠল। বাইরে কেউ এসেছে। দরজায় কলিং বেলের আওয়াজ পেয়ে ড্রয়িং রুম থেকে পুষ্প উঠে গেল দরজা খুলতে। দরজা খুলতেই বাইরে থেকে ভেসে এলো 4-5 জন ছেলের আওয়াজ। 3জন ছেলে সংসুরে বলে উঠল, আসসালামু আলাইকুম মম, নতুন ভাবি। তীব্র আওয়াজে এক হাত কানে চলে গেল পুষ্পর। হাত নামিয়ে খুশিমনে সালামের উত্তর নিল সে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? হঠাৎ এ সময়ে এলেন? সেখান থেকে একজন ছেলে বলে উঠল, আসলাম তো ভাবির সাথে আলাপ আলোচনা করতে। ভেতরে যেতে পারি ভাবি? পুষ্প হেসে বলল, হৃদয় ভাই, আগে ভাবি বলা বন্ধ করুন তো। পুষ্পি ডাকবেন আমাকে? আপনাদের মুখে ভাবি শুনতে ভালো লাগছে না।
নিজেকে অনেক বড় বড় মনে হচ্ছে। রকি নামক আরেকটা ছেলে বলে উঠল, আরে তুমি তো এখন বড়ই। দ্য গ্রেট সুপারস্টার ডুপারস্টার মেগাস্টার রকস্টার পার্থ চৌধুরীর বউ তুমি। বড় হবে না? সবাই হেসে উঠল রকির কথায়। কার্তিক রকির মাথায় চাপড় মেরে বলল, সুপার হিরো তো বললি না। আমাদের বৌদি হচ্ছে এখন সুপার হিরোর বউ, সুপার হিরোইন। পুষ্প কপাল চাপড়ে বলল, হুম হয়েছে, আর মজা নিতে হবে না, ভেতরে আসুন। ভেতরে ঢুকার আগে শোনা গেল আরেকটা কণ্ঠ, খুবই নরম কণ্ঠে বলল, কেমন আছো লিটল প্রিন্সেস, লিটল প্রিন্সেস? পুষ্প বলল, আলহামদুলিল্লাহ আছি তো ভালোই, কিন্তু আপনার সাথে আমার কথা নেই অর্ণব ভাই। লম্বা মতো সুন্দর দেখতে ছেলেটার কপালে ভাঁজ পড়ল। কেন, আমি কি করেছি? আপনি বিয়েতে কেন আসলেন না? তোমার হাজবেন্ড দাওয়াত দিয়েছে আমাকে? বিয়েতে তো আসতেও বলেনি হারামিটা। তো কি? হৃদয় ভাই, রকি ভাই, কার্তিক দাকে ও তো কিছু বলেনি। তবুও তো তারা এসেছে। আপনি কেন আসলেন না? সরি লিটল প্রিন্সেস, কাল একটু কাজ থাকায় আসতে পারিনি, তাই আজ আসলাম। এমন সময় এসে দাঁড়ালো প্রিয়া। চোখ মুখে উৎসুক ভাব নিয়ে বলল, আরে অর্ণব ভাই, রকি ভাই, কার্তিক ভাই, আপনারা এসেছেন? এখানে দাঁড়িয়ে কেন? ভেতরে এসে কথা বলুন। পুষ্পর কাঁধে ধাক্কা দিয়ে বলল, বুবু এখানে দাঁড়িয়ে কথা বলছো কেন? ভেতরে নিয়ে এসো। হৃদয় নিজের বড় বড় কোকড়া চুলগুলো বা হাতে ঠেলে বলল, এখানে আমিও আছি মিস, আমাকে তো বললেন না ভেতরে আসতে। প্রিয়া লজ্জামাখা কণ্ঠে মাথা নিচু করে বলল, সবাইকেই বলেছি, শুধু আপনার নামটা উচ্চারণ করা হয়নি। আপনাকে আসতে তো বারণ করিনি। হৃদয় বলল, ঠিক আছে, আগে ভেতরে তো চলো। সবাই ভেতরে ড্রয়িং রুমে গিয়ে বসল। ওরা চারজন এসেছে শুনে পূর্ণিমা বেগমও ঘর থেকে বেরিয়ে এলেন পুষ্পের সাহায্যে। ভদ্রমহিলা অসুস্থতার দরুন একা একা বেশিক্ষণ হাঁটতে পারেন না। ধরে ধরে হাঁটাতে হয়, এছাড়া লাঠি ভর দিয়েও হাঁটতে পারেন কিছুটা। অন্তপ্রান্ত গেছে ফুটবল খেলতে, তাই এখানে নেই তারা। বাড়িতে শুধু পুষ্পপ্রিয়া, পার্থ আর পূর্ণিমা বেগমই ছিলেন। পুষ্প সবার জন্য চা বানিয়ে এনেছে। অর্ণবরা পূর্ণিমা বেগমের সাথে গল্প আলাপ করছে। পুষ্প ট্রেতে করে চা এনে দিতেই কার্তিক জিজ্ঞেস করল, আমাদের হিরো কোথায়? আমরা এলাম দেখল না, ডাকো ওকে। সবার হাতে চা দিতে দিতে বলল, পার্থ ভাই ঘুমাচ্ছে, আমি ডেকে আনছি। এখন কোন টাইমের ঘুম? দুপুরে কল দিলাম, কবার ধরল না, এখন আবার ঘুমাচ্ছে। সামনে পূর্ণিমা বেগম বসা, তাই তার সামনে বলা মিথ্য এটাই অকপটে বলে দিল পুষ্প। উনি তো কাল রাতে অনেক প্র্যাকটিস করেছে গানের, তাই দিনের বেলায় ঘুমাচ্ছে। দুপুরে একবার উঠেছিল, বড় আম্মু আর বাইরে কোথাও যেতে দেয়নি তো, তাই আবারও ঘুমিয়ে গেছে। পার্থর বন্ধুদের বেশ অবাক লাগলো ব্যাপারটা। পার্থ রাতে গান প্র্যাকটিস করেছে, তাই বলে সারাদিন ঘুমাবে? ব্যাপারটা খটকা লাগলো বেশ। হৃদয় কিছু বলবে তার আগেই চোখ গেল সিঁড়ির দিকে। ওই তো হিরো এসে গেছে। পার্থ সিঁড়ি দিয়ে নিচে নামছে। পরনে সাদা রঙের একটা টি শার্ট, সাথে ছাই রঙের লোটো প্যান্ট। জিম করা শক্ত বডি টি শার্টের সাথে এটে আছে। ঘন সিল্কি বড় বড় চুলগুলো হাঁটার ধাপে ধাপে নড়ে উঠছে। চুলগুলোকে দুহাত দিয়ে ব্যাকব্রাশ করছে বেশ স্টাইলের সাথে। পুষ্প মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল স্নিগ্ধ শ্যাম পুরুষটার দিকে। পার্থর চোখও পুষ্পর দিকে তাক করা। সে চোখে ভালোলাগা বা ভালোবাসা নেই, আছে শুধুই হিংস্রতা। পার্থ সিঁড়ি থেকে নেমে পকেটে হাত দিয়ে সোজা চলে গেল মায়ের সামনে। এমনভাবে হেঁটে গেল যেন এখানে তার মা ছাড়া আর কেউ নেই। মায়ের সামনে দাঁড়িয়ে পকেট থেকে এক হাত বের করে তার দিকে এগিয়ে দিল। নরম কণ্ঠে বলল, মা এসো, তোমাকে রুমে দিয়ে আসি, একটু রেস্ট করবে চলো। পূর্ণিমা বেগম হাত না বাড়িয়ে বলল, এখানে ঠিক আছি তো বাবা, ওরা এসেছে একটু কথা বলি। পার্থ নাকচ করে বলল, না মা, ডাক্তার তোমাকে বেশি কথা বলতে বারণ করেছে, তুমি ঘরে চলো, রেস্ট নিবে। এসো। পার্থ নিজে ধরেই উঠালো তাকে। এক হাতে তার কাঁধ জড়িয়ে ধরল, অন্য হাতে মায়ের হাতটাকে আলতো হাতে ধরে নিয়ে গেল রুমে। পার্থ যেতেই হৃদয় বলল, আন্টিকে নিয়ে গেল কেন? বড় আম্মুর শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না, এজন্য ফুল বেড রেস্ট করতে বলেছে, এজন্য হয়তো নিয়ে গেল। পুষ্পর কথায় মাথা নাড়িয়ে বলল, তাহলে রেস্ট করাই বেটার। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, তোমাদের দুজনের তরফ থেকে আজকে ট্রিট নেব আমরা। পুষ্প মুখে জোরপূর্বক হাসি টেনে প্রিয়ার পাশে বসল। পার্থ পূর্ণিমা বেগমকে বেডে শুইয়ে দিয়ে উপরে কাঁথা দিয়ে দিল। তার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি একটু রেস্ট নাও, আমি পরে এসে তোমার সাথে গল্প করে যাব। পার্থ উঠে যেতে নিলে সে আটকে দিল। হাত ধরে বলল, শোন বাবা। হ্যাঁ বলো। তিনি উঠার চেষ্টা করলেন দেখে পার্থ তাকে ধরে উঠিয়ে দিল। কিছু বলবে? পার্থর দুহাত ধরে কাতর স্বরে বলল, পুষ্পকে কখনো কষ্ট দিস না বাবা, আমার মেয়ে নেই, ওরা দুই বোনই আমার মেয়ে।
তোর বাবার ইচ্ছে ছিল পুষ্পকে তোর বউ হিসেবে দেখা, কিন্তু উনি তো দেখতে পারলেন না। তবে উনার স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি। আমি জানি বিয়েটা তোর আর পুষ্পর অমতে হয়েছে। এখন বিয়েটা মানতে কষ্ট হতে পারে দুজনেরই। তবে পুষ্প কিন্তু পুরো চেষ্টা করছে সম্পর্কটা মেনে নিতে। শুনেছি 3 কবুলের অনেক জোর। দেখিস আল্লাহ তায়ালা তোদের সুখী করবে। তুই ওকে কষ্ট দিস না বাবা। মায়ের আর্জিতে শুধু মুখ খুলে হুম টুকু উচ্চারণ করল। আর কিছু না বলেই বেরিয়ে গেল রুম থেকে। ড্রয়িং রুমে এসে সোজা গিয়ে একটা সোফায় বসে পড়ল। পায়ের উপর পা তুলে দিল। মাথাটা এলিয়ে দিল সোফার গায়ে। দু চোখ বন্ধ করে সবার উদ্দেশ্যে বলল, কি চাই? এখন কেন এসেছিস সবকটা? রকি সোজা হয়ে বসে বলল, এটা কেমন কথা ভাই? কেন আসবো আবার? তোর বিয়ের ট্রিট নিতে এসেছি। একে তো বিয়ে করছিস সেটা বলিসনি পর্যন্ত। অন্তর কাছ থেকে শুনে ছুটে এসেছি কাল তার ওপর এত সাদামাটা বিয়ে। ট্রিট তো আমাদের চাইই। হৃদয় বলল, এত কিপটে কবে হলি বন্ধু? ব্যাচেলার পার্টিটা অবধি দিলি না। আজ পুষ্প মানে ভাবির হাতের রান্না না খেয়েও যাচ্ছি না। প্রার্থ একইভাবে চোখ বুজে সোফায় হেলে আছে। কার্তিক বলে উঠল, তুই যে বিয়ে করেছিস একটা কাক পক্ষীও জানে না। বিয়ের ব্যাপারটা সবার সামনে আনছিস না কেন? প্রার্থর সোজা কথা, প্রয়োজন মনে করছি না। কিন্তু কেন প্রার্থ? তুই দেশের পরিচিত মুখ, সবাই চেনে তোকে। তাহলে সবাইকে জানাতে ক্ষতি কি? এবার তির্যক চোখে তাকালো অর্ণবের দিকে। যেখানে আমার সম্মতি নেই সেখানে আমার কোন ইন্টারেস্ট নেই। দেশের মানুষ জেনে কি করবে? উদ্ধার করবে আমাকে। পুষ্প এখানেই বসেছিল। হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, আপনার জন্য কফি আনবো? এমন সময় পুষ্পর এমন কথা আশা করেনি কেউ। প্রার্থ সরু চোখে তাকিয়ে বলল, চেয়েছি তোর কাছে? আমি কখন বললাম চেয়েছেন? আমি তো জিজ্ঞেস করলাম কফি আনবো কিনা। প্রার্থ কপালে 2 আঙ্গুল ঘষে বলল, আজকাল বড্ড বেশি কথা শিখেছিস। আপনার থেকেই শেখা। অল ক্রেডিট গোস টু ইউ। প্রার্থ বাঁকা হেসে বলল, থ্যাঙ্কস শ। পুষ্প একইভাবে বলল, ওয়েলকাম। এদিকে সবাই বসে বসে দুজনের নীরব যুদ্ধ দেখছে। প্রার্থ সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। তোরা কি খাবি বল? রুবি খালা বানিয়ে দেবে। কাজের বুয়া। রকি উঠে দাঁড়িয়ে বলল, আজকে কি খালার হাতের রান্না খেতে এসেছি নাকি? আজ পুষ্পরানীর রান্না খাবো। কি বলো পুষ্প? পুষ্প হেসে বলল, ঠিক আছে কি খাবেন বলুন? আজকের ট্রিট আমার তরফ থেকে। এই তো বলে দিলে আমাদের ভাবির মতো একটা কথা। তুমি বরং চট জলদি বিরিয়ানি করে ফেলো। তোমার হাতের বিরিয়ানি খাবো আজ। ঠিক আছে আমি এক্ষুনি বসিয়ে দিচ্ছি। পুষ্প প্রিয়াকে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। কিন্তু প্রিয়ার এখান থেকে যেতে ইচ্ছে করছে না। তার আরও কিছুক্ষণ বসে বসে হৃদয় ভাইকে দেখতে ইচ্ছে করছে। কি সুন্দর কোকড়া চুলগুলো হাত দিয়ে নাড়াচাড়া করে। কি সুন্দর করে কথা বলে। প্রিয়া বারবার মুগ্ধ হয় ছেলেটাকে দেখে। এতক্ষণ একটা কথাও বলেনি, শুধু হৃদয়ের দিকে তাকিয়েছিল। এখন বোনের সাথে রান্নাঘরে যেতে হচ্ছে বলে মুখটা নিমিষেই ভার হয়ে গেল। প্রার্থ অর্ণবদের উদ্দেশ্য বলল, তোরা বস আমি আসছি। অর্ণব বলল, কোথায় যাবি? মিউজিক রুমে। কাজ আছে একটু। রকি উঠে এসে পেছনে থেকে গলা জড়িয়ে বলল, এখন মিউজিক রুমে যাওয়া যাবে না বন্ধু। এখন আমরা যাব ছাদে। ছাদে কেন? একটু পার্টি করব। চল তুই। গান আজ ছাদেই হবে। আজ কত সুন্দর চাঁদ উঠেছে দেখেছিস? ছাদে বসে চাঁদ দেখব আর গলা ছেড়ে গাইব। মাথা ঠিক আছে তোর? কাল প্রোগ্রাম আমাদের। ছাদে বসে গান গেয়ে গলা খারাপ করিস না। মিউজিক রুমে চল। হৃদয় এসে বলল, আরে ধুর গলার কিছু হবে না। চল তুই। আজ ছাদেই গাইব। তোদের পাশের বাড়িটাই অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে। যদি 2-1টা পটাতে পারি। ছাদেই যাব আমরা চল। কার্তিক হৃদয়ের পেটে কুনুই দিয়ে গোতা দিয়ে বলল, শালা মেয়ে ছাড়া কিছু বুঝিস না নাকি? ওখানে তোর ভাবি বেয়ানও থাকবে। ভাওতাবাজি করলে থাপড়ে গাল লাল করে দেব। পুষ্পপ্রিয়ার কথা শুনে প্রার্থ শক্ত কণ্ঠে বলল, ওদের যাওয়ার কোন প্রয়োজন নেই। আমরাই ঠিক আছি। অর্ণব বলল, ঠিক আছে। এখন চল সবাই। হৃদয় ওকে ছাদে নিয়ে যা। আমি আর কার্তিক গিটার নিয়ে আসছি। সন্ধ্যার আজান পেরিয়েছে অনেকক্ষণ হলো। কাদা মাটি দিয়ে মাখিয়ে মাত্র বাড়িতে ফিরল অন্তপ্রান্ত। দুজনেই নোংরা কাদায় মাখো মাখো হয়ে আছে। বাড়িতে ঢুকে দেখল ড্রয়িং রুম একদম ফাঁকা। এ সময় ড্রয়িং রুম খুব একটা ফাঁকা থাকে না। বিশেষ করে পুষ্পরা এখানে থাকলে তো ড্রয়িং রুম ফাঁকা হয়ই না। প্রিয়া সারাদিন বসে বসে টিভিতে কার্টুন দেখবে। ফাঁকা ড্রয়িং রুম পেরিয়ে যেতেই শুনতে পেল রান্নাঘরে টুকটাক আওয়াজ হচ্ছে। অন্তপ্রান্ত রান্নাঘরের সামনে এসে দাঁড়াতে দেখল ভেতরে পুষ্প এবং রুবি খালা মিলে কাজ করছে। প্রান্ত পুষ্পকে ডেকে বলল, ফুল আপু কি করছো? পুষ্প পেছনে ঘুরে ওদের দেখেই চমকে উঠল। এ কি তোরা দুজন এভাবে কাদায় মাখো মাখো হয়ে আছিস কেন? অন্ত বলল,
মাঠে অনেক কাদা ছিল, এজন্য খেলতে গিয়ে মেখে গেছি। বাড়ি এত ফাঁকা কেন? প্রিয়া, পার্থ ভাই ওরা কোথায়? সবাই ছাদে আছে। হৃদয় ভাইয়ারা এসেছে। সবাই আড্ডা দিচ্ছে। তোরা গোসল সেরে ওপরে চলে যা। হৃদয়ের কথা শুনে অন্তপ্রান্তকে রেখেই হনহন করে চলে গেল নিজেকে পরিষ্কার করতে। হৃদয় নামটা শুনলেই ওর ভালো লাগে না। একদমই সহ্য হয় না হৃদয় ভাইকে। গিটারে টুংটাং শব্দ তুলছে পার্থ। কালো রঙের সাদামাটা দেখতে একটা গিটার। এটা তার প্রিয়। গিটারটা ইউসুফ চৌধুরী দিয়েছিল পার্থ জন্মদিনে। সেই থেকে এটা তার প্রিয় একটা অংশ। বাবার স্মৃতি এই গিটার। ছাদে চাদর বিছিয়ে গোল হয়ে বসে আছে সকলে। মিউজিকের ইনস্ট্রুমেন্ট তো অনেকই আছে, তবে ছাদে শুধু আনা হয়েছে দুটো গিটার। একটা পার্থর হাতে, অন্যটা অর্ণবের হাতে। অর্ণব প্রথমে গান শুরু করল। জেমসের গান দিয়েই শুরু হলো আসর। গলা ছেড়ে গাইল, তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে? বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। এবার সবাই মিলে সুর ধরল, আগুন জ্বেলেও পুড়লাম আমি, দিলাম তাতে ঝাঁপ। তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। আগুন জ্বেলেও পুড়লাম আমি, দিলাম তাতে ঝাঁপ। তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে? বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। পুরো গান শেষ করে থামল সবাই। সবাই বলতে পার্থ বাদে বাকি সবাই। সকলে অর্ণবের সাথে তাল মিলিয়ে গান ধরলেও পার্থ একটাটু শব্দ করেনি। পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটনয়ের মাঝে পুরে নিল। দুপকে ঠাতরে বেরালো, কিন্তু ম্যাচের দেখা মিলল না। সিগারেটটাকে ঠোঁটের ভাঁজে ধরেই বলল, হৃদয় ম্যাচ দে। হোমদয়ের পকেটে সবসময়ই সিগারেট ম্যাচ থাকে। ছেলেটা ভীষণ সিগারেট প্রেমী। পকেট থেকে ম্যাচ বের করে দিয়ে নিজেও একটা সিগারেট নিল। প্রিয়া এগুলো দেখে চোখ মুখ কুঁচকে বলল, আপনারা কি শুরু করলেন? পার্থ ভাই, তুমি সিগারেট কেন খাও? বুবু কিন্তু সিগারেট খাওয়া একদম পছন্দ করেন না। পার্থ সিগারেটের মাথায় আগুন লাগিয়ে ম্যাচটা হৃদয়ের দিকে দিল। গাল থেকে করে এক গাদা ধোয়া বের বলল, হো কেয়ার শ। এমন সময় ছাদে এসে দাঁড়ালো অন্তপ্রান্ত। প্রান্ত দৌড়ে এসে পার্থর কাছে বসল। প্রান্তকে দেখে সে আধ খাওয়া সিগারেটটা ফেলে দিল। অন্ত এসে প্রিয়াকে হৃদয়ের পাশে বসতে দেখে নিমিষেই রেগে গেল। শান্ত শিষ্ট ছেলে হুট করে বলে উঠল, তুই এখানে কেন? পড়ালেখা নেই তোর? টেস্টে করিস ফেল। এসএসসিতে পয়েন্ট কত তোর? পড়ালেখা বাদে এখানে বসে আছে ফেলটু কোথাকার। প্রিয়া লজ্জায় মূর্ছা যাচ্ছে। লজ্জায় কেঁদে ফেলার জোগাড়। এতগুলো মানুষের মধ্যে কি এই কথাগুলো বলার খুব প্রয়োজন ছিল? এসব ভেবে মাথায় রাগ চড়ে বসল। ফুটে উঠে বলল, তোমার কি তাতে অন্ধের বাচ্চা? নিজে পড়ালেখায় ভালো বলে বেশি ভাব করো। আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি এখানেই থাকব। অন্তর কিছু বলার আগে পার্থ গম্ভীর গলায় বলল, থামো দুজন। বাচ্চাদের মতো সবসময় ঝগড়া করিস কেন? অন্ত, প্রিয়কে থাকতে দে। তুই বস। অন্ত মুখ কালো করে চুপচাপ বসে পড়ল। হৃদয় আর রকি বলে উঠল, ধুর, এভাবে গান গাইতে মজা লাগছে না। চল ইন্টারেস্টিং কিছু খেলি। হুম, ঠিক বলেছিস। আচ্ছা শোন, আমরা মিডলে একটা বোতল রাখি। ওটা ঘুরালে যার দিকে থামবে তাকে গান গাইতে হবে। এটা করলে কেমন হয়? কার্তিক বলল, হ্যাঁ চলে, কিন্তু ভাবিকে ছাড়া মজা লাগবে না। ভাবিকে ডেকে আনো কেউ। হৃদয় অন্তকে আদেশ করে বলল, অন্ত যা তো পুষ্পকে ডেকে আনো। অন্ত হৃদয়ের প্রশ্ন এড়িয়ে গিয়ে প্রিয়াকে বলল, ফেলটুস যা পুষ্প আপুকে ডেকে আনো। তোমাকে বলেছে। তুমি নিয়ে এসো। আমাকে কেন বলছো? অন্ত চশমা ঠেলে বলল, আমি তোকে বলছি, তুই ডেকে আনো। পারবো না। হৃদয় আবারও বলল, প্রিয়তমা তুমিই যাও, আপুকে ডেকে আনো। হৃদয়ের কথায় বাধ্য মেয়ের মতো উঠে চলে গেল পুষ্পকে ডাকতে। এটা দেখে দাঁতে দাঁত চেপে বসে রইল অন্ত। পার্থ কপালে পড়ে থাকা চুলগুলো ব্যাকব্রাশ করতে করতে বলল, তোরা খেল, আমি নিচে যাচ্ছি। ভালো লাগছে না। রকি ওকে দুহাতে শক্ত করে ধরে বলল, না বন্ধু, আজ এখান থেকে নড়তেও পারবি না। চুপচাপ বসে থাক। পার্থ মুখে সূচক শব্দ করে বলল, ছাড় রকি, আমি ছাড়ালে ব্যথা পাবি। রকি ভয়ই ছেড়ে দিল। ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে ছাড়লাম, কিন্তু কোথাও যাবি না তুই। এখানেই বসে থাক। বাকি সবাইও জোর করল বসিয়ে রাখার জন্য। বেচারা আর উঠে যেতে পারল না। বসেই রইল। প্রিয়া পুষ্পকে নিয়ে চলে এসেছে। শাড়ি পরা পুষ্পকে পাকা গিন্নি গিন্নিই লাগছে। কপালের কাছের বেবি হেয়ারগুলো ঘামে লেপ্টে আছে। ফর্সা কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘামের রেখা। সে এসেই বলল, আমাকে কেন ডাকছিলেন? আপনারা খেলুন না। চুলোয় রান্না বসানো আমার। অর্ণবর দিকে তাকিয়ে মলিন হেসে বলল, তুমিও বসো লিটল প্রিন্সেস। রান্না রুবি খালা দেখে নিবে। সবাই জোর করে বসিয়েই দিল তাকে। একদম পার্থর মুখোমুখি করে বসানো হলো ওকে। খেলা শুরু করে দিয়েছে। ছোট একটা কোকের বোতল মাঝে রেখে দিয়েছে।
প্রথমেই বোতল ঘুরালো হৃদয়। বোতলটা ঘুরতে ঘুরতে একসময় থেমে গেল। বোতলের মুখ পড়েছে সোজা পুষ্পর দিকে। প্রান্ত হই হই করে বলল, ইয়ে ফুল আপু আগে। ফুল আপু সুন্দর দেখে একটা গান গাও প্লিজ। পুষ্প হেসে বলল, আগে তুই একটা গা। এমা বোতল তো তোমার দিকে ঘুরেছে। আমি কেন গাইব? তুমি একটা গাও না ফুল আপু। শোনো আপু, প্রার্থ ভাইকে নিয়ে সুন্দর একটা গান গাইবে। তাহলে অনেক রোমান্টিক হবে, তাই না প্রার্থ ভাই? শেষ কথাটা প্রার্থর দিকে তাকিয়ে বলল। প্রার্থ চোখ গরম করে তাকাতেই সে নিভে গেল। এদিকে বাচ্চাটার কথায় বাকি সবাই হেসে উঠল। সবাই জোর করল গান ধরার জন্য। পুষ্প নিজেকে ধাতস্থ করে সোজা তাকালো প্রার্থর দিকে। একভাবে তাকি থেকেই গাওয়া শুরু করল। তুমিও তো পারতে, আমারই মতো ভালোবেসে মরতে, প্রতিনিয়ত। বুঝতে আমি কেমন করে পুরে পুরে হয়ে গেছি ছাই। প্রেমের চিঠি চলে গেছে ভুল ঠিকানায়। একাকী রাত, একাকী আমি নীরবে সয়েছি কি যে জ্বালা তোমাকে ভালোবাসার। অপরাধে অপরাধে রাতের খোলা আকাশ, মাঝে গোলাকার একটা চাঁদ জ্বলজ্বল করছে। চাঁদের আলোয় চারিপাশ আলোকিত হয়ে আছে। উত্তরের হিমশীতল বাতাস এসে গা ছুঁয়ে যাচ্ছে। সিগারেটের সাদা ধোঁয়া আচ্ছন্ন চারিপাশ। আপন মনে সিগারেট ফুঁকছে প্রার্থ। বন্ধুদের গানের আড্ডা থেকে উঠে এসে ছাদের এক কোণে দাঁড়িয়েছে। ওইখানে প্রান্ত আছে বলে এখানে এসে খাচ্ছে। বাচ্চাদের সামনে সিগারেট না খাওয়াটাই শ্রেয়। প্রার্থর চোখ আটকে আছে বহুল ব্যস্ত সড়কটার দিকে। বহু গাড়ি আসছে যাচ্ছে রাস্তা দিয়ে। সেদিকেই আপাতত তার ধ্যান জ্ঞান। আচমকা কেউ এসে প্রার্থর পিঠে চাপড় মারল। শান্ত স্বরে বলল, এখানে একা দাঁড়িয়ে কি করছিস? প্রার্থ একবার চোখ তুলে তাকালো অর্ণবের দিকে। তারপর আবার রাস্তায় তাকালো। সিগারেটটায় আরেকটা টান বসিয়ে ধোয়া ছেড়ে বলল, জুয়া খেলছি। অর্ণব বিষম খেল প্রার্থর কথায়। ভ্যাবলার মতো বলল, মানে কি বলছিস? সিগারেট খাওয়াকে জুয়া খেলাকে বলে? দেখেছিস যখন কি করছি, তাহলে আবার জিজ্ঞেস করলি কেন? অর্ণব হতাশ গলায় বলল, তেরা জবাব ছাড়া কি তোর কাছে আর কোন জবাব নেই? সব সময় তেরামি করাটা কি খুব প্রয়োজন? হুম। কি হুম? প্রার্থ মুখে সূচক শব্দ বের করে বলল, জ্বালাস না তো, কি বলবি বল। অর্ণব এবার আসল কথায় আসতে চাইল। ওর পাশ ঘেঁষে দাঁড়িয়ে রয় সয় বলল, লিটেল সরি পুষ্প ভাবিকে এখনো মানতে পারছিস না কেন? লিটল প্রিন্সেসটা আটকে নিলি কেন? এখন ও তোর বউ আমার ভাবি। এখন কি আর এই নামে ডাকা যায় নাকি? কেন যায় না? তুই কি বউ ডাকতি নাকি? অর্ণব বিষম খেল এমন কথায় কাশি উঠে গেছে। চোখ গোল গোল করে বলল, তোর কি হয়েছে বলতো? এভাবে কেন কথা বলছিস? প্রার্থ জবাব দিল না। সে সিগারেট ফুঁকতে ব্যস্ত। অর্ণব নিজেকে ঠিকঠাক করে বলল, শোন, পুষ্প আমার কাছে অনেক কিছুই শেয়ার করেছে। ও আন্টিকে ফোর্স করেনি। ইভেন ও নিজে এই বিয়েটা করতে চায়নি। শুধুমাত্র তুই ওকে পছন্দ করিস না বলে ও তোর থেকে দূরে যেতে চেয়েছিল, কিন্তু ওকে আর বলতে দিল মধ্যই পথেই থামিয়ে দিল। গরম চোখে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, সাফাই গাইতে এসেছিস? না, সত্যি বলতে এসেছি। আর সত্যিটা এটাই, তুই ভুল বুঝে বেশি রিয়েক্ট করছিস। বিয়েটা তোদের দুজনকেই জোর করে দেওয়া হয়েছে। সেই হিসেবে তো পুষ্প এমন রুড বিহেভ করতে পারে তোর সাথে। কিন্তু ও করে না কেন জানিস? কারণ ও তোকে ভালোবাসে। তাই হেরে যাওয়ার পরও একটা সুযোগ দিতে চেয়েছে যদি সব ঠিক হয়। কিন্তু তোর এই বিহেভিয়ারে কিচ্ছু ঠিক হবে না। সব বিগড়ে যাবে। বেশ আত্মমর্যাদাশীল মেয়েও আঘাত বেশি পেলে ছেড়ে যেতে দুবারও ভাববে না, মনে রাখিস। প্রার্থ সিগারেটে শেষ টানটা দিয়ে সেটা পায়ের নিচে পিষে ফেলল। মুখ থেকে সমস্ত ধোঁয়া বের করে বলল, তাহলে তো আমার থেকে বেশি তুই চিনিস ওকে। বিয়েটা তুইই করতি। অর্ণব হেয়ালি হাসে মলিন কণ্ঠে বলে, আমার ভাগ্যে থাকলে অবশ্যই করতাম। বাট ভাগ্যে তো তোর ছিল। তুই ভাগ্য মানতে পারছিস না। পরে পচতাতে হবে তোকে বলে দিলাম। প্রার্থ কাঁধ উঁচিয়ে বলল, দেখা যাক। এমন সময় হঠাৎ আশেপাশের সমস্ত বাতি নিভে গেল। ছাদের যে বাতি ছিল সেটাও নিভে গেল। কেবল চাঁদের আলোতে আলোকিত হয়ে আছে চারপাশ। লোড শেডিং হয়েছে বোঝাই যাচ্ছে। প্রার্থ অর্ণব এগিয়ে গেল আড্ডার ওদিকে। হৃদয় আর প্রান্ত রীতিমতো হই হুল্লোড় শুরু করে দিয়েছে। কারেন্ট যাওয়াতে যেন তাদের বেশি খুশি লাগছে। রাতের বেলায় কৃত্রিম আলোর চেয়ে জোছনার আলো বেশি সুন্দর। ঠান্ডা ঠান্ডা আমেজ তৈরি হয়। ওদের দুজনের হইচই এ ভাটা পড়ল প্রার্থরা আশায়। অর্ণব ধমকে বলল, চুপ কর। কারেন্ট গেলে কেউ এভাবে চেঁচায়? তুই কি বুঝবি কারেন্ট যাওয়ার কি মজা? চাঁদের আলোয় সবার চাঁদবদন মুখ দেখতে বেশি মজা। খোলা আকাশের নিচে জোছনার তরে অন্ধকার বিলাস করব। আহা, মজাই আলাদা। একদম কবি কবি ভাব নিয়ে বলল হৃদয়। এদিকে ওর এমন বলাতে মনে মনে লজ্জা পাচ্ছে প্রিয়া। কার্তিক বলল, এতক্ষণে তো পুষ্পর রান্না হয়ে গেছে মনে হয়।
প্রার্থ গিয়ে দেখে আয় যা। খিদে পেয়েছে ভাই। প্রার্থ গা ছাড়া ভাবে বলল। যার খিদে পেয়েছে সে নিজে যাক। ভাই এমন করিস কেন? নিচে তো মনে হয় অন্ধকার। আমি অন্ধকার ভয় পাই। তুই যা একটু সাহায্য করে আয়। বেচারি একা এতজনের খাবার এখানে আনতে পারবে না। প্রিয়াও সাই জানিয়ে বলল। আরে ভালো কথা মনে করিয়েছ তো। এই প্রার্থ ভাই বুবু তো অন্ধকারে ভয় পায়। একটু গিয়ে নিয়ে আসো না। তুই যা। ভালো লাগছে না আমার। রকি খোঁচা দিয়ে বলল। সেই কখন থেকে শুনছি ভালো লাগছে না। কি হয়েছে তোর? তোদের বাসায় খেতে এসেছি বলে কি এখন আমাদেরই সব করতে হবে? বিয়ের পর বেশি কিপ্টে হয়েছিস। রকির নাটকীয় কথায় দাঁড়িয়ে থেকেই পাছায় লাথি দিয়ে বলল। নাটক কম কর। বলেই চলে গেল নিচের দিকে। অন্ধকারেই হেঁটে গেল। ফোনের ফ্ল্যাশলাইটটাও অন করেনি। কিচেনের সামনে যেতেই দেখল সেখানে একটা মোম জ্বালানো। মোমের আলোতে চারপাশ আধো আবছা লাগছে। পুষ্প কোমরে কাপড় গুজে কাজ করছে। বড় কড়াইটা থেকে বিরিয়ানি সব একটা বলে বাড়ছে। বাড়া শেষে উঠাতে গিয়ে দেখে বেশ ভারী বোলটা। তখনই প্রার্থ বলে উঠল। আমাকে দে। হঠাৎ পেছনে থেকে পুরুষালী শব্দতে আটকে উঠে পুষ্প। হুট করে পিছনে ঘুরে যায়। বুকের উপর হাত রেখে বড় বড় শ্বাস নেয়। দম নিয়ে বলে। ওহ আপনি? তো কার আশায় ছিলি? পুষ্প আবার ঘুরে গিয়ে বলল। কারোরই না। বিরিয়ানির গামলাটা নিজে উঠাতে গেলে প্রার্থ এসে উঠিয়ে নিল। উঠিয়েই ডাকল রুবি খালাকে। রুবি খালা। পুষ্প নিজে থেকে বলল। খালা বড় আম্মুর কাছে গেছে। আমি পাঠিয়েছি। প্রার্থ আর কোন কথা না বলে চলে গেল। একেবারে ছাদে নিয়ে সবার মধ্যিখানে রাখল গামলাটা। বিরিয়ানি থেকে বেশ সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। হৃদয় নাক টেনে ঘ্রাণ নিয়ে বলল। বাহ ঘ্রাণটা তো দারুণ হয়েছে। বাবুর্চি কই? প্রার্থ পেছনে ঘুরে দেখল পুষ্প আসেনি। ও ভেবেছে পুষ্প ওর পিছু পিছু এসেছে। কিন্তু পেছনে কাউকেই দেখল না। প্রিয়া আবার বলল। প্রার্থ ভাই তুমি বুবুকে রেখে আসলে কেন? একা একা আসতে পারবে? সিঁড়ির ওখানে এত অন্ধকার। গিয়ে নিয়ে আসো না। সবাই বলে বলে আবারও পাঠিয়ে দিল তাকে নিচে। ড্রয়িং রুম পেরিয়ে যেতেই কারো সাথে ধাক্কা লাগলো বেশ জোরে। প্রার্থ হাত বাড়িয়ে খপ করে ধরে ফেলল তাকে। এমন সময় অন্ধকার ছাপিয়ে আলোকিত হয়ে উঠল পুরো ড্রয়িং রুম। কারেন্ট চলে এসেছে। আলোতে সবকিছু স্পষ্ট দেখতে পেল এবার। প্রার্থ পুষ্পের কোমর জড়িয়ে ধরে আছে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে। পুষ্প দুহাতে ধরে আছে প্রার্থের টি শার্টটা। এ অবস্থায় নিজেকে দেখে হুট করে ছেড়ে দিল পুষ্পের কোমর। নিজের ভর প্রার্থের হাতে থাকায় পড়ে যেতে নিল। কিন্তু পড়ল না। দুহাতে ধরা টি শার্টের গলাটায় আরো শক্ত করে আঁকড়ে ধরল। নিজের ভরে প্রায় ঝুলে গেল পুষ্প। প্রার্থ চোখ বন্ধ করে দাঁতে দাঁত লাগিয়ে বলল। ছাড়। পুষ্প টি শার্টের ওখানে আরো শক্ত করে ধরে সেখানে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। প্রার্থর টি শার্টের গলা ঢিলে হয়ে গেছে। ওটাকে ঠিক করে ধমকের সুরে বলল। চোখে দেখিস না? মোম নিয়ে আসতে পারলি না? পুষ্প উল্টো ওকে প্রশ্ন করল। আপনার কাছেও তো ফোন ছিল। আপনি ফ্ল্যাশ অন করে আসতে পারলেন না? প্রার্থর আরও কিছু বলার আগেই পুষ্প প্রস্থান করল। প্রার্থ ভ্রুকুচকে তাকিয়ে রইল সেই প্রস্থানের দিকে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে সবাই বেশ অনেকক্ষণ আড্ডা দিয়েছে। গানের আসর বসিয়েছে। তবে পুষ্পপ্রিয়া অন্তপ্রান্ত ছিল না সেই আড্ডায়। রাত 10টার দিকে অহনা বেগম ফিরেছেন বাড়িতে। তার আগেই তারা চলে গিয়েছে যার যার রুমে। পুষ্প পূর্ণিমা বেগমকে খাইয়ে দাইয়ে ওষুধ দিয়ে একেবারে ঘুম পাড়িয়ে এসেছে। অর্ণবরা সবাই প্রার্থদের বাসা থেকে বের হলো রাত 12টার দিকে। সবাইকে বিদায় দিয়ে প্রার্থ গিয়ে দাঁড়ালো মায়ের রুমের দরজার সামনে। তিনি ঘুমাচ্ছে দেখে কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে থেকে চলে এসেছে নিজের রুমে। ভেতরে পুষ্প অন্য পাশ হয়ে শুয়ে আছে চাদর মুড়ো দিয়ে। দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকে পরখ করো ঢুকে গেল ভেতরে। পুষ্পের সামনে দাঁড়িয়ে তাকে ডেকে বলল। উঠো। এই উঠো। পুষ্পর নড়চড় নেই দেখে ঘুমন্ত অবস্থায় এক বাহু ধরে টেনে উঠালো তাকে। এভাবে টেনে উঠানোতে ভয় পেয়ে যায় মেয়েটা। সামনে প্রার্থকে দেখে সামান্য রাগ দেখিয়ে বলল। সমস্যা কি আপনার? এভাবে টেনে তুলছেন কেন? প্রার্থ টলতে টলতে বলল। সমস্যা তুই। আমার বিছানায় তুই থাকতে পারবি না। প্রার্থর শরীর থেকে অ্যালকোহলের তীব্র গন্ধ বের হচ্ছে। পুষ্প নাক মুখ কুঁচকে বলল। আপনারা সবাই মদ খেয়েছেন? খেয়েছি। তো? বিছানা থেকে সর। দেখুন এই নিয়ে আমি কালকেও বলেছি আপনাকে। এক কথা বারবার বলতে ভালো লাগে না। এটা এখন আপনার একার বিছানা নয়। বিয়ে হয়েছে আমাদের। আমার সমান অধিকার আছে এখানে থাকার। প্রার্থ এখন গেল অন্য কথায়। কি করে বশ করলি মাকে? যে এত জোর জবরদস্তি করে বিয়েই দিয়ে দিল। দু চোখ বন্ধ করে হাত দুটো মুঠো করে নিল পুষ্প। আপনাকে জোর করা হলে আমাকেও জোর করা হয়েছে। আমি কাউকে কিছু বলিনি। না কাউকে বশ করেছি। প্রার্থ পুষ্পের বাহু টেনে তাকে মুখোমুখি দাঁড় করালো। দাঁত কিরমিরিয়ে বলল। মিথ্যে কথা। তুই বশ করেছি মাকে আর ছোট মাকে।
আমি তোকে বারণ করার পরেও কেন করলি এমনটা? আমি কিছুই করিনি। আপনি বিশ্বাস করছেন না কেন? কি করে করব? তুই তো বিয়ের আগে আমাকে বলেছিলি তুই ভালোবাসিস আমাকে। আমি বারণ করে দিয়েছি বলে এভাবে বিয়ে করলি? পুষ্প এবার চেতে উঠল। প্রার্থর গায়ে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, বলছি না আমি কিছু করিনি। আপনাকে যেভাবে জোর করা হয়েছে আমাকেও সেভাবেই জোর করা হয়েছে। আমি এতটাও নিচু নই যে আপনাকে পাওয়ার জন্য এত নিচে নামব। আমার ভুলটা কি ছিল জানেন? আমার ভুল ছিল আপনাকে বিশ্বাস করা, আমার ভুল ছিল আপনার ছোট ছোট কেয়ার দেখে মুগ্ধ হওয়া, আমার ভুল ছিল আপনাকে ভালোবাসা এবং আমার সবচেয়ে বড় ভুল ছিল আপনার কাছে ভালোবাসা প্রকাশ করা। কারণ আমি তো ভুলেই গিয়েছিলাম যে আপনার জীবনে অন্য কেউ ছিল। ছিল না, এখনো আছো হয়তো। যার কারণে না বিয়ে মানছেন না আমাকে। প্রার্থর আগে পুষ্পের চোয়াল চেপে ধরল। ফুঁসতে ফুঁসতে বলল, আমার জীবনে কেউ নেই। না তুই না অন্য কেউ। তাহলে তো আপনার আমাকে নিয়ে কোন সমস্যা হবার কথা নয়। আমি তো নেই আপনার জীবনে, তো এত কেন সমস্যা আমাকে নিয়ে? তুই অদস্য এক খামে আমার নামে লেখা হয়ে গেছিস। জড়িয়ে গেছিস তুই আমার জীবনে। সমস্যা তো হবেই। পুষ্প মলিন হেসে বলল, এটাই। আমিও এটাই ভেবেছিলাম। ভেবেছিলাম অদৃশ্য এক অধিকারে আমি তো এখন আপনারই। হয়তো সব ভুলে নতুন করে শুরু করবেন। বিয়েটা যখন হয়েছে হয়তো দুজনকে একটা সুযোগ দিবেন। কিন্তু আমি ভুল ছিলাম। আমি আমাদের সুযোগ দিলেও আপনি আমাকে বা আমাদের কোন সুযোগ দেননি। কাল আবেগের বসে আপনাকে অনেক কিছু বলে বসেছি। সেগুলো বলাও উচিত হয়নি। প্রার্থ ওর গাল ছেড়ে টলতে টলতে বলল, ভালো সাজতেন চাস? প্রয়োজন মনে করছি না। আমাকে ভিক্ষুক ভাবার কোন প্রয়োজন নেই। ভালোবাসতে পারি কিন্তু তাকে পাওয়ার জন্য ভালো সেজে ভিক্ষা করতে পারি না। আমরণ প্রেমতৃষ্ণায় ভুগব তবুও ভালোবাসা ভিক্ষা চাইব না। তাহলেও বিয়ে করলি কেন? এক কথা আর কতবার বোঝাতে হবে আপনাকে? প্রশ্ন তো আমিও করতে পারি। আপনি কেন বিয়ে করলেন আমাকে? তুই বসো করেছিস। কথা বলতে বলতে ঢলে পড়ল পুষ্পর কাঁধে। দু হাতে আগলে ধরল তাকে। এত বড় সুঠামদেহী যুবককে একা হাতে ধরে রাখতে পারছে না। তার উপর মদের বিশ্রী গন্ধ এসে নাকে লাগছে। বিছানার উপর ধপ করে শুইয়ে দিল তাকে। পা উপরে তুলে দিয়ে গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। রুম থেকে বেরিয়ে গেল প্রিয়ার রুমে, যেখানে বিয়ের আগে আসলে দুবন থাকত। প্রিয়া ঘুমায়নি এখনো। জেগে জেগে স্বপ্ন দেখছে হৃদয়কে নিয়ে। আবেগী মনের কত বিবাগী স্বপ্ন তার। টিনএজার তো মন নিজের নিয়ন্ত্রণে থাকে না। প্রথম ভালোলাগাকেই ভালোবাসা হিসেবে ধরে নেয়, যেখানে ঠিক ভুল কিছুই দেখে না তারা। পুষ্পকে হঠাৎ রুমে ঢুকতে দেখে আঁতকে উঠল প্রিয়া। ভয় কেবলই চিৎকার দিবে তার আগেই বুঝল এটা পুষ্প। পুষ্প এসেই ওর পাশের জায়গাটা দখল করো শুয়ে পড়ল। প্রিয়া কিছু বুঝতে না পেরে বোনকে ঝাঁকিয়ে বলল, বুবু, কি হয়েছে তোমার? এখানে এলে কেন? প্রার্থ ভাই কিছু বলেছে? পুষ্প সারা শব্দ করল না। ক্ষণে ক্ষণে শরীর কাঁপছে তার। প্রিয়া আবারও তাকে ঝাঁকিয়ে বলল, বুবু কি হয়েছে? কাঁদছ কেন? এবার উঠে বসল সে। চোখ মুছে বলল, তুই বল প্রিয়, আমি প্রার্থ ভাইকে ভালোবাসি বলে তাকে বিয়ে করার জন্য কাউকে বশ করতে পারি? এমন কথা কেন বলছো? আমি তো জানি তুমি বিয়েতে রাজি ছিলে না। সবার ব্ল্যাকমেল জোরাজুরি আর বড় আম্মুর জন্য করেছো বিয়েটা। তাহলে আমি কি করে বড় আম্মুকে আর আম্মুকে বশ করলাম? কি হয়েছে বলো না? প্রার্থ ভাই ভাবছে আমি এসব করেছি। আমি ইচ্ছে করে সবাইকে বলে তাকে বিয়ে করেছি। অথচ আমি নিজে সবাইকে বুঝিয়েছি যাতে আমাদের বিয়েটা না দেয়। কিন্তু কে শুনেছে আমার কথা? বিয়ে হওয়ায় ভেবেছিলাম প্রার্থ ভাই সবকিছু মেনে নিবে। বিয়েটা যেহেতু হয়েই গিয়েছে তাহলে হয়তো মানার চেষ্টা করবে। তাই তাকে সুযোগ দিয়েছিলাম। কিন্তু না, উনি সবকিছুতে শুধু আমাকে ব্লেম করেই যাচ্ছ, যেখানে আমার কোন দোষী নেই। প্রিয়া রেগে গেল মুহূর্তেই। বিছানা থেকে উঠতে উঠতে বলল, প্রার্থ ভাই এবার অতিরিক্ত করছে। আমি আগে কথা বলে আসি ভাইয়ের সাথে। সব সময় সবকিছু চলবে না। পুষ্প বোনের হাত ধরে আটকে দিল তাকে। কিছু বলার দরকার নেই। চলতে দে সব। একসময় ঠিকই বুঝবে। আর যেদিন বুঝবে সেদিন কোন কিছুই পাবে না সে। অতিরিক্ত অবহেলায় পেতে পেতে মানুষ একসময় হারিয়ে যায়। আর যখন হারিয়ে যায় তখন অবহেলা করা মানুষটা অনুতাপে পুড়ে ছাই হয়ে যায়। আমি নিজের হারিয়ে যাওয়ার অপেক্ষায় আছি। সূর্য উঠে গেছে পূর্ব দিগন্তে। বেলা হয়েছে অনেকটাই। পূর্ব দিকের জানালার কাচ ভেদ করে সূর্যের কিরণ প্রবেশ করেছে কক্ষে। আলোর তীব্রতা প্রচুর। সেই আলোতে বন্ধ করে রাখা চোখু ঝলসে যাওয়ার জোগাড়। অতিরিক্ত রৌদ্রের ঝাঁজে টিকতে পারল না পুষ্প। এপাশ ওপাশ নড়তে নড়তে চোখ মেলে চাইল। আলো এসে সরাসরি পড়ল চোখের মণিতে। আলো থেকে বাঁচতে সাথে সাথে হাত এনে রাখল চোখের সামনে। রোদের তাপ দেখে বোঝাই যাচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে। তড়িগড়ি করে বিছানা থেকে উঠে বসল সে। দেওয়ালে টাঙানো ঘড়িটার দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল।
9টা বাজতে আর 10 মিনিট বাকি মাত্র। পুষ্প চটজলদি উঠে পড়ল। শরীরের শাড়িটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে জায়গায় জায়গায়। এবড়ো খেবড়ো শাড়িটাকে আবার ঠিকঠাক করে উস্কোখুস্কো চুলগুলোকে হাত খোপা করে বেরিয়ে গেল রুম থেকে। বাহিরে ডাইনিংয়ের কাছে আসতেই দেখল টেবিলে সব খাবার রাখা। সেখানে বসে আছে অহনা বেগম, আশরাফ চৌধুরী, প্রান্তপ্রিয়া এবং পূর্ণিমা বেগম। পুষ্প গিয়ে টেবিলের সামনে দাঁড়ালো। ঘুম এতক্ষণে কেটে গেছে। পুষ্পকে দেখেই আশরাফ সাহেব বলে উঠলেন, পুষ্প মা এসো, নাস্তা করো। তোমার শরীর কেমন আছে এখন? পুষ্প নরম স্বরে বলল, জি আঙ্কেল, ঠিক আছি। পরপর অহনা বেগমের দিকে তাকিয়ে বলল, আন্টি সব আপনি করেছেন? আমাকে একটু ডাকলেই তো হতো। জানি না আজকে কি করে চোখ খুলল না। এরপর প্রিয়ার দিকে তাকিয়ে বলল, তুই উঠেছিস, আমাকে কেন ডাকলি না? অহনা বেগম বললেন, আমি বারণ করেছিলাম। ও বলল তোমার নাকি রাতে জ্বর এসেছিল অনেক, তাই ভাবলাম আর না ডাকি। রুবি আমি মিলেই করে নিয়েছি। কিন্তু তুমি প্রিয়ার রুমে কেন ছিলে রাতে? পুষ্প অকপটে মিথ্যে বলে দিল, আসলে রাতে ছাদ থেকে এসে প্রিয়ার রুমে একটু শুয়েছিলাম, কখন যেন চোখ লেগে গেছে বুঝতে পারিনি। আশরাফ সাহেব পুষ্পকে চেয়ারে বসতে বলে বলল, এদিকে এসে বসো। শরীর এখন কেমন আছে? ডাক্তারের কাছে নিয়ে যাব? পুষ্প তার পাশে থাকা চেয়ারে বসতে বসতে বলল, না না আঙ্কেল, আমি ঠিক আছি। এমনি হয়তো রাতে তাপমাত্রা বেড়ে গিয়েছিল। এমনি কিছু হয়নি, ঠিক আছি আমি। সারাদিন অফিসে থাকি, খোঁজই নেওয়া হয় না কারো। তা প্রার্থ খেয়াল রাখছে তো তোমার? বকা ঝোকা করে নাকি আবার? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে অস্বস্তিতে পড়ে গেল সে। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, খেয়াল রাখে আঙ্কেল, চিন্তা করবেন না। এমন সময় উপর থেকে ধূপধাপ করে সিঁড়ি দিয়ে নামার শব্দ হলো। সিঁড়ির দিকে তাকাতে দেখল প্রার্থ এবং অন্ত দুই ভাই একই সাথে নিচে নামছে। দুজনের গায়ের রং চেহারা প্রায় একরকমই, শুধু অন্ত একটু ছোট। মুখে এখনো ওইরকম দাড়িগোঁফ গজায়নি, হালকা পাতলা হয়েছে সবে। উঠন্ত বয়সের যুবক লাগে, আর প্রার্থকে দেখতে পরিপূর্ণ যুবক লাগে। মুখে চাপ দাড়ি, বড় বড় চুলগুলো আজ সব পেছনে নিয়ে ঝুটি করছে। গায়ে ছাই রঙের একটা শার্ট, হাতাটা কুনুই পর্যন্ত ভাঁজ করা। শার্টটা কালো প্যান্টের ভেতরে ইন করে রেখেছে। কাল যেমন বাজে আচরণ করেছে, আজ সেই লোকটাকে দেখে বোঝাই যাবে না লোকটা এতটাও রুড হতে পারে। অন্ত হয়তো ভার্সিটি যাবে। সে সাদা রঙের টি শার্ট পরে একটা ব্যাগ কাঁধে নিয়ে নামছে। দুজন একসাথে নেমে আসলে পুষ্প উঠে দাঁড়ালো। এখান থেকে সরে যাওয়ার বাহানা করে বলল, আমি একটু রুম থেকে আসি, একটু কাজ আছে। আশরাফ সাহেব আটকে দিল তাকে। আদেশ স্বরূপ বলল, একটু পরে যাও, বসো 2 মিনিট, আমার কথা আছে। প্রার্থ অন্ত নিচে এসে একসাথে বলল, গুড মর্নিং। আশরাফ সাহেব বললেন, গুড মর্নিং, বসো তোরা, কথা আছে। প্রার্থ গিয়ে তার মায়ের পাশে বসল, পুষ্পের বিপরীত পাশে। প্রার্থ বসেই বলল, হ্যাঁ বলো চাচ্চু, কি বলবে? বলছিলাম তোদের বিয়েতে তো আমার কিছু দেওয়া হলো না, কাজে এত ব্যস্ত থাকি, তার উপর এত তাড়াতাড়ি সব হয়ে গেল। তাই ভাবছিলাম তোদের জন্য একটা ট্যুরের ব্যবস্থা করে দেই, একটু একা সময় কাটিয়ে আসবি দুজনে। পুষ্প আগে তাকালো প্রার্থর দিকে, তখনই প্রার্থ তাকালো তার দিকে। দুজনের চোখাচোখি হওয়ায় চোখ নামিয়ে নিল পুষ্প। ভয় হচ্ছে এটা নিয়েও না আবার প্রার্থ পুষ্পকেই দোষ দিয়ে বসে, তাই নিজে থেকেই বারণ করে বলল, আঙ্কেল আপনি চিন্তা করবেন না, আমাদের কিছুই প্রয়োজন নেই। বড় আম্মু এত অসুস্থ, তাকে রেখে এখন কোথাও যাওয়ার ইচ্ছে নেই। কোন একদিন ফ্যামিলির সবাই মিলে না হয় একটা ট্যুর দিব। পূর্ণিমা বেগম এখন কথা বললেন, আমার কোন সমস্যা নেই। অহনা আছে, প্রিয়া আছে, তোর মা আছে। তুই দুদিন গিয়ে ঘুরে আয় না প্রার্থর সাথে, ভালো লাগবে। পুষ্প বাহানা বের করে বলল, হয়েছে কি বড় মা, তুমি তো জানোই আমি জার্নি করতে পারি না বেশি দূর, এখন কোথাও না গেলে হয় না। আশরাফ সাহেব বললেন, 2 দিন পরে যাও, আমি সব ব্যবস্থা করে দিব, তোমরা গিয়ে শুধু ঘুরে ফিরে সময় কাটিয়ে আসবে। প্রার্থ কি বলিস? একটু ঘুরিয়ে নিয়ে আয় মেয়েটাকে। প্রার্থ সোজাসাপটা বলে দিল, আমার সময় নেই। পূর্ণিমা বেগম বললেন, তোর কর্ণসার তো আজকে রাতে, তারপর তো বললি কয়েকদিন আর কোন কাজ নেই, এখন আবার কাজ এলো কি করে? তুমি বুঝবে না মা, অন্য অনেক কাজ আছে। আশরাফ সাহেব নিজের কথায় অটুট থেকে বললেন, তাহলে কাজ শেষ করে যাবি, কিন্তু যেতে তোদের হবেই। ব্যাস, এই নিয়ে আর কোন কথা হবে না। আমি কয়েকদিনের মধ্যে সব রেডি করে দিব, দরকার পড়ে কাজকে ছুটি দিবি, কাজ পরেও করা যাবে। এতক্ষণে নিজের প্লেটে খাবার উঠিয়ে নিয়েছে প্রার্থ। খেতে খেতে বলল, দেখা যাক। এরপরে আর এই বিষয় নিয়ে কথা হলো না। আশরাফ সাহেব এবং অহনা বেগম খাওয়া দাওয়া শেষে প্রান্তকে নিয়ে বেরিয়ে গেল। তারা অফিসে যাওয়ার পথে প্রান্তকে স্কুলে নামিয়ে দিবে। বাকিদের খাওয়া প্রায় শেষের দিকে।
পুষ্প গিয়েছিল উপরে। ঘুম থেকে উঠেই এখানে চলে এসেছে ফ্রেশ না হয়েই। তাই উপরে গিয়ে নিজেকে ঠিকঠাক করে আবার নিচে এলো খাবার খেতে। পুষ্প এসে টেবিলে বসল। এমন সময় প্রিয়া প্রার্থকে উদ্দেশ্য করে বলে উঠল, প্রার্থ ভাই, আজ তো তোমাদের কনসার্ট আছে, আমরা কিন্তু যাব। প্রার্থ এক কথায় জবাব দিল, না। প্রিয়া ঠোঁট উল্টিয়ে বলল, কিন্তু কেন? এর আগে 2বার আমি যেতে পারিনি, আজকে যাব প্লিজ ভাই প্লিজ। নো মিন্স নো। আমি একা যাব নাকি? বুবুও তো যাবে। তুমি নিয়ে যেও আমাদের। পুষ্প প্রার্থর বলার আগেই বরণ করে দিল, আমি যাব না। আর তুইও যাবি না? কনসার্টে ভালো মানুষরা যায় না। প্রার্থ এবার চোখ তুলে তাকালো পুষ্পর দিকে। প্রিয়া আবার বলল, বুবু তুমি চুপ করো। আগে তো দেখার জন্য লাফিয়ে লাফিয়ে যেতে, এখন বলছো ভালো মানুষরা যায় না। এরপর বড় আম্মুর দিকে তাকিয়ে বলল, ও বড় আম্মু নিয়ে যেত বলো না ভাইকে। আমরা বাড়ির মানুষ হয়ে দেখতে পারবো না কেন? পূর্ণিমা বেগমও তালে তাল মিলালো, ঠিকই তো, ওদের কেন নিবি না প্রার্থ? নিয়ে যা, না যেতে চাইছে যখন। এমনিতেও ওর কলেজ খুলে গেলে আর যেতে পারবে না কোথাও। পুষ্প আবারও বাদ সাধল, প্রিয়া গেলে যাক, আমি যাব না বড় আম্মু। তোমাকে একা রেখে যাব না আমি। আমি একা থাকবো না তো। আজ অহনা বাড়িতে তাড়াতাড়ি ফিরবে বলেছে। ও থাকবে, রুবি থাকবে। তুই আমার চিন্তা করিস না তো। যা একটু মজা করে আয়। প্রার্থ নিয়ে যাস ওদের। মা অনেক রাত হয়ে যাবে আমার ফিরতে ফিরতে। ওদের বাসায় দিয়ে যাবে কে? অন্ত বলে উঠল, আমি তো যাব ভাই। আমি পুষ্প আপু মানে ভাবিকে আর প্রিয়াকে নিয়ে এসে পড়ব। প্রিয়া অনুরোধ করে বলল, ভাই প্লিজ নিয়ে চলো না। প্লিজ প্লিজ। পুষ্প চেতে উঠে বলল, প্রিয় খাবার খা চুপচাপ, সব সময় সব জায়গায় যেতে নেই। পূর্ণিমা বেগম বললেন, এমন করছিস কেন? এত করে বলছে ও। আমার কথা অন্তত রাখো। রাতে গাড়ি পাঠিয়ে দেব, গাড়িতে করে না হয় চলো এলি তোরা। ও প্রার্থ নিয়ে জানা বাবা। প্রার্থ উঠে দাঁড়ালো। মায়ের কথা সে কখনো ফেলতে পারে না। ভীষণ মা ভক্ত ছেলে। উঠে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে। সন্ধ্যার পরে রেডি হয়ে থাকিস সবগুলো। বিকেল ফুরিয়ে সন্ধ্যা নেমেছে আকাশে। চৌধুরী বাড়ির ড্রয়িং রুম আজকে সন্ধ্যায়ও ফাঁকা। প্রিয়া তো গত 1 ঘন্টা ধরে শুধু রেডি হচ্ছে। ঈশস আজ তার হৃদয় ভাই কত সুন্দর করে পারফর্ম করবে স্টেজে। নিজেকে একটু পরিপাটি না করলে চলে? সাজগোজে কোন কমতি রাখা চলবে না। গাঢ় লাল রঙের একটা চুড়িদার পরেছে, সাথে গাঢ় মেকআপ, লাল টকটকে লিপস্টিক। লিপস্টিকটাকে ঠোঁটে ঘষে ঘষে লাগাচ্ছে। হঠাৎ দরজার সামনে টোকা পড়ল। দরজাটা খোলাই ছিল। সেখানে তাকালে দেখল অন্ত ভ্রুকুচকে তাকিয়ে আছে তার দিকে। প্রিয়া আবার ঘুরে আয়নায় তাকালো। কথা বলল না। কালকের ব্যবহারে এখনো রেগে আছে সে। অন্ত ওভাবে ওখানে দাঁড়িয়ে আছে দেখে বলল, কি চাই? এখানে এসেছো কেন? অন্ত চশমা ঠেলে বলল, আপাতত ভেতরে আসতে চাই। কোন প্রয়োজন নেই, আমার হয়ে গেছে। আমি আসছি নিচে, তুমি যাও এখান থেকে। অন্ত ভেতরে ঢোকার অনুমতি না পেয়েও ভেতরে ঢুকে গেল। প্রিয়ার সামনে দাঁড়িয়ে তাকে ভালো করে পরখ করে বলল, এরকম ভূতের মতো সেজেছিস কেন? মেকআপ তোলো। প্রিয়া রেগে খেকিয়ে উঠল, যা ইচ্ছে সেজেছি, তোমার কি? যাও তো এখান থেকে। আমার কিছু না। তোকে দেখতে বাজে লাগছে, বিশ্রী ভূতের মতো লাগছে। মেয়েরা এসব আটা ময়দা যে কেন মাখে মুখে? বলছি তো আমার ইচ্ছে। লাগুক বিশ্রী, তুমি যাও এখান থেকে। ওকে বেরিয়ে যেতে বলে নিজেকে আবার আয়নায় দেখল খুঁটিয়ে খুঁটিয়ে। একা একাই বলল, সুন্দরী লাগছে আমাকে। তোমার জ্বলছে আমাকে দেখে, তাই বলো। তুমি এটা কি পরেছ? কালো রঙের টি-শার্টে তো তোমাকে খুঁজেও পাওয়া যাবে না। কালো কেন পরো তুমি? অন্ত বুঝতেই পারল খোঁচাটা গায়ের রং নিয়েই দিল। সবাইকে খুঁজতে হবে না, যার খোঁজার সে ঠিকই খুঁজে নিবে। কেউ খুঁজবে না তোমাকে, চোখেই দেখবে না কেউ। যদি বলি কারো চোখে হারাবো কোনোদিন, ফিল্মি ডায়লগও বাদ দাও। কে তোমাকে চোখে হারাবে? যাও এখান থেকে। তোমার সাথে কথা বলতে চাই না। কার সাথে বলতে চাস শুনি? তোমাকে কেন বলবো? ঠিক আছে বলিস না, আমি খুঁজে নেব। আর দাঁড়ালো না সে রুমে, হনহনিয়ে বেরিয়ে গেল রুম থেকে। প্রিয়া যেন বাঁচল তার বেরিয়ে যাওয়ায়। কদিন ধরে দুচোখের দুশমন হয়ে গেছে ছেলেটা। ইচ্ছে না থাকা সত্ত্বেও পুষ্পকে যেতে হচ্ছে প্রার্থদের সাথে। ওখানে গিয়ে আবার কখন অপমান করে বসবে কে জানে। সেই কারণে আরও যেতে ইচ্ছে করছিল না, কিন্তু পূর্ণিমা বেগম আর প্রিয়ার জোড়াজুড়িতে শেষমেশ যেতে হচ্ছে তাকে। সন্ধ্যার দিকে জোর করে উপরে পাঠিয়ে দিয়েছে তাকে তৈরি হওয়ার জন্য। পুষ্প কি পরবে ভেবে নীল রঙের একটা শাড়ি জড়িয়ে নিল গায়ে। নীল রঙের শাড়িতে ফর্সা মেয়েটাকে হুড়পড়ির মতো লাগছে। নীল রংটা সাদা চামড়ার সাথে ফুটে উঠেছে। লম্বা চুলগুলোকে পেছনে নিয়ে পাঞ্চক্লিপ দিয়ে আটকে দিয়েছে। কপালের ছোট ছোট চুলগুলো কপালেই পড়ে আছে। মুখে প্রসাধনীর চিহ্ন বেশি নেই বললেই চলে।
খুবই হালকা রঙের একটা লিপস্টিক দিয়েছে ঠোঁটে। এবার কাজলটা নিয়ে চোখে কাজল দিচ্ছে। তখনই প্রার্থ এসে দাঁড়িয়েছে দরজার সামনে। পুষ্প কাজল দেওয়ায় ব্যস্ত থাকায় তাকে দেখতে পায়নি। শাড়ির আঁচলটা কাঁধে উঠানো, হাত উঁচু করে চোখে কাজল ছোঁয়ানোতে পেটের কিছুটা জায়গা দৃশ্যমান হয়ে উঠেছে। প্রার্থর সরাসরি চোখ গেছে সেই লতানো ফর্সা কোমরের দিকে। সাথে সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে একটু কেশে রুমে ঢুকল। কাশির শব্দ শুনে সামনে তাকাতে দেখল প্রার্থ এসেছে। কিছু না বলে আবারও অন্য চোখে কাজল দিতে ব্যস্ত হলো পুষ্প। প্রার্থ কাবার্ড থেকে একটা জ্যাকেট বের করে এনে গায়ে জড়াতে জড়াতে বলল, প্রতিদিন শাড়ি কেন পরতে হবে? পুষ্প বুঝল না, কথাটা কি তাকেই বলল? হঠাৎ শাড়ির কথা জিজ্ঞেস করছে যে। তবুও বলল, বিয়ে হয়েছে তাই পরি। বিয়ে হলেই মানুষ শাড়ি পরে না। কাল থেকে এগুলো পরবি না, সব ফেলে দিবি। কেন? কোন দুঃখে ফেলবো আমি? কেনই বা পরব না? আমি 100 বার পরব। আপনার কোন অধিকার নেই আমাকে পড়তে বারণ করার। আমি রোজ রোজ পরব। প্রার্থ রেগে গেল, হাত ধরে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নিল। মুখোমুখি করে বলল, অধিকার দেখতে চাস? অধিকার তো দিয়ে বসে আছিস। তাহলে অধিকার রইল না কিভাবে? কিন্তু আপনি তো বিয়ে মানেন না। তাহলে অধিকার কি করে রইল? ধাক্কা দেওয়ার মতো করে সরিয়ে দিল পুষ্পকে। সেক্ষেত্রে তো তুই আমার বউ নয়। তাহলে সারাদিন প্রার্থর বউয়ের ট্যাগ লাগিয়ে কেন ঘুরে বেড়াস? পুষ্প তর্কে যেতে চাইল না। রোজ রোজ এমন তর্ক আর ভালো লাগে না তার। তাই তর্কে না গিয়ে সোজাসুজি বলল, আপনি যদি এখানে আমার সাথে ঝগড়া করতেই আসেন তাহলে আমার কাছে সময় নেই। অন্য কোনোদিন ঝগড়া করি? আমার মতে সময় আপনার কাছেও নেই। যেতে হবে তো আপনাকে। প্রার্থ কিছু বলবে তখনই আসলো প্রিয়া। দরজার সামনে দাঁড়িয়ে বলল, প্রার্থ ভাই আমি তৈরি, চলো এবার। বুবু তোমার হয়েছে? পুষ্প ওদের যেত বলে বলল, হুম তোরা যা আমি আসছি। প্রার্থ গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। পুষ্পর চোখে সদ্য আসা জলটুকু সন্তর্পণে মুছে নিল। নিজেকে ঠিকঠাক করে নিজেও বেরিয়ে পড়ল। ঢাকারই বড় একটা কলেজ বা ভার্সিটিতে হচ্ছে কর্ণসার্ট। মানুষে গিজগিজ করছে চারিপাশ। সবাই রাতের বেলায় ছুটে এসেছে কনসার্ট দেখতে। যে দল পারফর্ম করবে সেটার নাম এলিগেন্ট রাইডার্স, যেটা মূলত প্রার্থদের দলেরই নাম। টিম মেম্বার 5 জন, প্রার্থ, অর্ণব, কার্তিক, হৃদয়, রকি। তন্মধ্যে লিডার হচ্ছে প্রার্থ। লোকেরা একনামে তাদের দলকে ডাকে ইআর। এলিগেন্ট শর্ট ফর্ম, রাইডার্স শর্ট ফর্ম আর। এক নামে